আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আমরা আমাদের আর্টিকেলের উপরে একটি ভিডিও নিয়ে এসেছি। অর্থাৎ আর্টিকেলের যতগুলো তথ্য আছে সর্বোচ্চ অথবা সর্বাধিক তথ্য আপনাকে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর এই সবগুলো তথ্য যেহেতু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু পারবো, তবে আশা রাখি আপনাকে পর্যাপ্ত পরিমাণে তথ্য আমরা দেব। সেই হিসেবে আমাদের ভিডিওটি একটু বড় হওয়ারই কথা, কারণ আপনি যদি আমাদের ভিডিওটা দেখেন পরিপূর্ণ তাহলেই বুঝতে পারবেন যে এতগুলো তথ্য আসলে এই 20 মিনিট 30 মিনিট 40 মিনিটে দেওয়াটা আসলেই সম্ভব নয়। কিন্তু ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি মনে করবেন যে এত বড় ভিডিওটা করা কি কোনো দরকার ছিল? আসলেই দরকার আছে। চলুন তাহলে আমরা একটু দেখে নিই। আসলে আর্টিকেল নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য এদের পূর্বে ব্যবহৃত হয়। এদের পূর্বে ব্যবহৃত হয় বলতে এদের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। এখানে আমরা আর্টিকেলটা একটু কপি করে নিয়ে আসি এই জায়গার মধ্যে। এদের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়। তাহলে আমরা এই যে মার্ক করা একটু অংশটা দেখেন, নির্দিষ্ট অথবা অনির্দিষ্টভাবে। এখন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুইটার একটা ব্যাখ্যা দরকার। আমরা ব্যাখ্যাটা দেব যে কোনটা দিয়ে আপনি বুঝবেন যে এটা নির্দিষ্ট আর কোনটার মাধ্যমে আপনি বুঝবেন যে এটা অনির্দিষ্ট। একটা উদাহরণ দিলেই আপনি টোটালটা ক্লিয়ার হবেন। ডিয়ার ভিউয়ার্স, এরপরে এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। এটা আমাদের ছোটোবেলার তথ্য, অর্থাৎ ক্লাস 4 কিংবা 5 এই জাতীয় যখন ছোটো ক্লাসে এসেছিলাম তখন আমাদের এভাবেই আমরা পড়তাম যে এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। সুতরাং আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, যেটাকে আমরা দা বলি, একটু লক্ষ্য করে ডিয়ার ভিউয়ার্স। আর একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, যেটা হলো এ এবং এন, অনির্দিষ্টভাবে বোঝায়। দাটা বোঝায় হলো নির্দিষ্ট কিছুর জন্য, আর এ এন বোঝায় অনির্দিষ্টর জন্য। এখন অনির্দিষ্ট আর নির্দিষ্ট এটার উপরে আমরা দুইটা উদাহরণ দিব, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আমাদের সাথেই থাকুন ডিয়ার ভিউয়ার্স। এখন আর্টিকেল আমরা দেখলাম যে কি কাকে বলে, এরপরে দেখলাম আর্টিকেল কত প্রকার, এরপরে দেখলাম এ অ্যান্ড দা ডেফিনেট আর্টিকেল, আর এ অ্যান্ড হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। একটু লক্ষ্য করেন, এই যে ডি মানে কি, মনে রাখার স্বার্থে আমি এইভাবে বলি যে ডি মানে দা, মানে ডেফিনেট আর্টিকেল মানে দা, এটা মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। এখন আপনারা যদি গুগল করেন অথবা কোনো বই ভালো মানের পড়ে থাকেন, তাহলে একটা কথা আপনি এভাবে পড়বেন যে অরিজিন অফ আর্টিকেল। অরিজিন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের যে অরিজিনটা আছে সেটা। তো ওয়ান মানে এক, এ মানে এক, এন মানেও এক, মানে একটি। তাহলে ওয়ান যে একটি, এটার ভিতর থেকেই আসছে হচ্ছে এ এন, অর্থাৎ এ এন এর অরিজিনটা হচ্ছে পূর্বপুরুষ বা পিতৃপুরুষ, আগের যেটা আমরা বলি মূল থেকে আসছে, ওরকম একটা। তাহলে এ এন আসছে ওয়ান থেকে, ওয়ান মানে একটি, এ মানে একটি, এন মানেও কি একটি। আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে অরিজিনটা কাকে বলে। আমরা বলি না যে আমার দাদা অমুক, অর্থাৎ আমরা দাদা বাবা এরপরে আমরা আসছি, এরকম একটা। ঠিক তেমনিভাবে দ্যাট, এটি একটি শব্দ। এই শব্দটার আমরা যদি একটু লক্ষ্য করি, দ্যাট একটা মানে দা, এই শব্দটার অরিজিন হচ্ছে দ্যাট। অর্থাৎ দ্যাট যা দা একই কথা। আমরা যদি একটু ব্যাখ্যা দেখাই আপনাকে, আপনি আরও ক্লিয়ার বুঝবেন। অর্থাৎ দার পূর্বপুরুষ হচ্ছে দ্যাট, অরিজিন তো বুঝি কোথা থেকে এটা আসলো, ওরকম একটা। তাহলে ডিয়ার ভিউয়ার্স, অরিজিন সম্পর্কে ক্লিয়ার যে ওয়ান থেকে এ থেকে এন, অর্থাৎ ওয়ান মানে একটি, এ মানে একটি, এন মানেও কি একটি। এখানে কোনো কিছু বুঝার বাকি নাই। আবার দ্যাট, দ্যাট মানে উহা, দা মানেও উহা বা টি একটা হবে। আমরা যদি ব্যাখ্যা দিই তাহলে বুঝবেন। আই সি এ ম্যাঙ্গো, আমি একটি আম দেখি। লক্ষ্য করেন, আমি একটি আম দেখি। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, আমটি খুব বড়। এখন দেখেন, এই যে আমটি খুব বড়, এইটা মানে কি, এই যে কালার করা যে হলুদ, এই আমটি। তো এই আমটিকে আমরা দ্য ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, ওই আমটি খুব বড়, আর দ্যাট ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, ওই আমটি খুব বড়, একই কথা। অর্থাৎ দ্য ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, আমটি খুব বড়, এর অর্থ হচ্ছে এই যে পিছনের ওই আমটি। এখন এইটা যদি আমরা এভাবে বলি, দ্যাট ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, ওই আমটি খুব বড়, একই কথা।
এই যে ডিয়ার ভিউয়ার্স, এই কথাটা একটু লক্ষ্য করেন, দ্যাট ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, ওই আমটি খুব বড়। আমরা যেহেতু বলছি এই যে দাটা হচ্ছে দ্যাটের থেকে আসছে, অর্থাৎ দার অরিজিনটা হচ্ছে দ্যাট, সুতরাং এটা এই দাটা মানে দ্যাটের কাজও করে, মানে করে বলতে ভাব অর্থটা এরকম নিতে পারি, এটা বোঝার জন্য বললাম। মূলত এটা আমরা কেটেও দিতে পারি, কারণ দ্যাট একটা নিজে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন যে অরিজিন দিয়ে কি বোঝানো হয়। আই সি এ ম্যাঙ্গো, আমি একটি আম দেখি, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি বিগ, আমটি খুব বড়, অর্থাৎ ওই আমটি খুব বড়, ওই যে যেটা পিছনে আমরা বললাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অংশটা আমরা একটু কেটে দিতে পারি, এটা যেহেতু বুঝাবুঝির জন্য নিয়ে এসেছিলাম। এরপরে আমরা দেখি এখানে আরেকটা তথ্য আছে, কোনো নাউন যদি পরের বার ব্যবহার করা হয় তাহলে আবার দা বসে, এটা আমরা ব্যাখ্যায় দেখব, ওটা এখানেই থাক। অনির্দিষ্ট আর নির্দিষ্ট, আমরা বলছিলাম যে আপনাকে এই যে অনির্দিষ্ট আর নির্দিষ্ট এটার একটা উদাহরণ দিব, সেই হিসেবে একটু লক্ষ্য করি। এ কিং লিভড ইন এ ভিলেজ, একটা লোক, একটা মানে একজন রাজা কোনো এক গ্রামে বাস করে। এখন দেখেন প্রতিটা গ্রামের কিন্তু একটা নাম আছে, হ্যাঁ, কিন্তু এই যে কোনো এক রাজা কোনো এক গ্রামে বাস করে, এই গ্রামটা কি আমরা কেউ চিনি? অবশ্যই চিনি না। তাহলে আবার এই যে এ কিং লিভড ইন এ ভিলেজ, এই যে এ কিং কোনো এক রাজা, এখন এটা কোন দেশের রাজা? বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, আমেরিকার, অস্ট্রেলিয়া, সৌদির, কানাডা, না কোন দেশের? কেউই চিনি না। এই যে অপরিচিত মানেই অনির্দিষ্ট। একটু লক্ষ্য করি, গ্রামের নাম আছে, যেহেতু এই গ্রামটা কোন গ্রাম আমরা চিনি না, অর্থাৎ অনির্দিষ্ট একটা গ্রাম, সুতরাং এ বসে অনির্দিষ্ট কোনো কিছুর পিছনে, এ বা এন। আশা করি বুঝতে পেরেছেন যে অনির্দিষ্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ যেটা আমরা কেউ চিনি না বা জানি না। দেখেন আই সি এ ম্যাঙ্গো, এই যে মানে আমি একটি আম দেখি, এই আমটা এখানে যে সেন্টেন্সগত আছে, কোন আমটা দেখেন আপনি? কাঁচা আম দেখেন না পাকা আম দেখেন? কোন দেশের আম দেখেন? আমেরিকান না ভারতের না বাংলাদেশের? আমরা কি কিছু এটা দিয়ে বুঝতে পারতেছি? এই সেন্টেন্সে বলতেছে আমি একটা আম দেখি, হ্যাঁ, সে একটা আম দেখে বা আমি একটা আম দেখি, কোন আম আমরা বুঝি না, অর্থাৎ এটা একটা অনির্দিষ্ট। আশা করি এর পরে আর অনির্দিষ্টর মানে কোনো ব্যাখ্যা আপনার দরকার নেই। আর একটু ভালো বুঝবেন, কিপ দ্য ফোন অন দ্য টেবিল, নির্দিষ্ট করে বুঝায় কিভাবে? দেখেন একজনে বলতেছে কিপ দ্য ফোন, ফোনটা রাখো অন দ্য টেবিল, টেবিলের উপরে। এখন কিসের উপরে রাখবো? টেবিলের উপরে, অর্থাৎ যে বলতেছে সেও জানে টেবিলের উপরে রাখতে, আর যাকে বলতেছে সেও জানে কি টেবিলের উপরে রাখতে। অর্থাৎ নির্দিষ্ট আপনি বুঝবেন হলো এভাবে, শ্রোতা এবং বক্তা উভয়ে যেই জিনিসটা সম্পর্কে অবগত সেইটাকে আমরা কি বলি? নির্দিষ্ট বলি। দেখেন ফোনটা টেবিলের উপরে যে রাখতে বলছে সেও জানে যে সে টেবিলের উপরে রাখতে বলছে, আর যাকে বলছে সেও জানে কি আমাকে টেবিলের উপরে রাখতে বলছেন। সুতরাং এখানে এই টেবিলটা হলো নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে দা বসে। আরেকটু যদি খোলামেলা বলি তাহলে যেটা আপনি জানেন, হ্যাঁ, সেইটা হলো নির্দিষ্ট, যেটা জানি না সেটা নির্দিষ্ট না। যেমন এইটা কোন গ্রাম আমরা জানি না, এটা নির্দিষ্ট না। এই রাজা কোন রাজা আমরা জানি না, এটা নির্দিষ্ট না। আশা করি ডিয়ার ভিউয়ার্স নির্দিষ্ট আর অনির্দিষ্টর এই মানে হেজিটেশনটা আর আপনার মধ্যে থাকবে না। এরপরও যদি পুরো ভিডিওটা দেখেন আরও ক্লিয়ার হবেন। এগুলো হচ্ছে আমাদের আর্টিকেলের, আজকে হচ্ছে এটাকে কি বলে, মূল জিনিসগুলো যেগুলো ভিতরে আমাদের ব্যাখ্যায় দরকার হবে। এরপরে আমরা দেখি দা এবং দা, এখানে আপনার কি নিয়ে আসছি আপনি একটু দেখেন। এই যে অরেঞ্জের ওটা আমরা একটু কালার করে দিলাম। এর অর্থটা হলো যখন এমন কোনো ওয়ার্ড যার পূর্বে ভাওয়েল আছে, একটু লক্ষ্য করি, এমন কোনো ওয়ার্ড যার পূর্বে ভাওয়েল আছে, এরম ভাওয়েল যুক্ত ওয়ার্ডের শুরুতে যদি দা ব্যবহার করা হয় তাহলে সেটাকে দি বলে। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন, আমি যদি একটু লিখে দেখাই, দি, ভাওয়েল যুক্ত ওয়ার্ডের শুরুতে যদি এই যে টিএইচই এইটা ব্যবহার করা হয় তাহলে এটাকে দি বলে। যেমন দি অরেঞ্জ ইজ ইয়েলো। অপরদিকে যদি কনসোনেন্ট যুক্ত ওয়ার্ডের শুরুতে দি ব্যবহার করে তাহলে সেটাকে দা বলে। যেমন দ্য বুক ইজ হোয়াইট, বইটি সাদা। দি অরেঞ্জ ইজ ইয়েলো, মানে কি কমলাটি হচ্ছে হলুদ। তাহলে কখন দা বলে আর কখন দি বলে এটা আমি মনে করি যে আপনার আর কোনো কিছু জানার বাকি নাই। এরপরে আরেকটু কিছু ভিন্নতা আছে, সেটা আমরা এখানে নিয়ে আসলাম না। যেমন কোনো প্রতিষ্ঠানের আগে একটা ব্যাখ্যা এরকম আছে, আপনাকে জাস্ট আমরা মূল পয়েন্টটা ধরাই দিলাম।
যে যদি এটাকে কি বলে, ভাওয়েলার আগে যদি দা ব্যবহার হয় তাহলে দি হয়, কনসোনেন্টের আগে হলে দা হয়। হ্যাঁ, এরপরে আমরা দেখি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বোঝায়। ওই উপরের কথাটাই এখানে আবার নিয়ে আসার কারণ হলো যে আমরা উপরে দেখলাম যে নাউনের পূর্বে বসে, আমরা যদি এই জায়গার মধ্যে আসি, এই যে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। এখন এখানে আবার নিয়ে আসার কারণ হলো একটা আপনি সরাসরি নাউন পাবেন, আবার দেখা গেছে যে নাউন পাবেন না, নাউন ফ্রেজ পাবেন। সুতরাং আপনি যদি কনফিউশনে থাকেন যে এটা এখানে তো নাউন নাই, তাহলে তো এখানে হবে না, না, কতগুলো ওয়ার্ড মিলে, শব্দগুচ্ছ মিলে কিন্তু একটা নাউন ফ্রেজ পরিণত হয়। আপনারা জানেন যে ফ্রেজ কত প্রকার, সেখানে একটা দেখবেন যে নাউন ফ্রেজ নামে একটা কথা আছে। ওই ব্যাখ্যাটা আমরা করলাম না, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। জাস্ট এখানে নিয়ে আসলাম নাউন বা নাউন ফ্রেজ। যেমন নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। যেমন আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই। দ্য বিগ পাম ট্রি ইন হিজ হাউস, তার বাড়িতে একটি বড় তাল গাছ কিনতে চাই। দেখেন এই ট্রি একটা নাউন, পাম একটা নাউন, এরপরে হচ্ছে হাউস একটা নাউন, এতগুলো শব্দগুচ্ছ মিলে এটা কিন্তু একটা নাউনের মতো এখানে আচরণ করছে বা নাউনের কন্ডিশনে আছে, যদি এটা অবজেক্ট তারপরেও। সুতরাং এই জাতীয় যদি আপনার কি থাকে, নাউন ফ্রেজ থাকে, তার পূর্বেও আমরা কি আর্টিকেল ব্যবহার করতে পারি। অর্থাৎ শুধু নাউন না, নাউন ফ্রেজের পূর্বেও ব্যবহার করা যায়। যদি লাগে তাহলে করবেন, যদি না লাগে তাহলে করবেন না। এখন নাউন ফ্রেজ দেখলেই যে আপনার আর্টিকেল ব্যবহার করে দিতে হবে আমি কিন্তু সেটা বলছি না, যে নাউনের পূর্বে এবং নাউন ফ্রেজের পূর্বেও ব্যবহার হয়। এখন নাউন ফ্রেজটা কি? কতগুলো শব্দগুচ্ছ একত্রিত মিলে যেটা নাউনের মতো আচরণ করে। আবার দেখেন এই যে নাউন, দ্য ফোন ইজ ব্ল্যাক, ফোনটি হচ্ছে কি? কালো। এখানে ফোন হচ্ছে একটি নাউন। এইটা হলো নাউন ফ্রেজ, এই যে প্রথম যে উদাহরণটা দিলাম, আর এই যে দ্বিতীয় যে উদাহরণটা আছে সেটা হচ্ছে নাউনের একটা উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ডিয়ার ভিউয়ার্স, জরুরি শর্ত। আমাদের এই তথ্যগুলো আপনার অনেক কাজে লাগবে যদি আপনি মূল্যায়ন করেন, অন্যথা হয়তো লাগবে না। এই বক্সের মধ্যে যে কালো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা তথ্য আছে, এটা আমরা লাস্টে উন্মোচিত করব, কারণ আপনাকে কিছু তথ্য আমাদের আগে দিতে হবে, তারপর এটা পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে। এই যে জরুরি শর্ত, এর মধ্যে আমরা দেখাচ্ছি আপনাকে কিছু শর্ত। আমরা কিন্তু এখন পর্যন্ত আর্টিকেলে ঢুকতেছি না। আর্টিকেল সলভ করার জন্য বা এটা বুঝাবুঝির জন্য যে আমাদের ম্যাটেরিয়ালসগুলো লাগবে, মূল জিনিসগুলো, সেই পয়েন্টগুলো ধরাচ্ছে। কারণ আপনাকে যদি আমি ফিল্ডে নামাই, কাজের ফিল্ডে কাজ না শিখাইয়া, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আর্টিকেলের বেসিক বিষয়গুলো আগে আপনাকে বুঝাচ্ছি। কাউন্টেবল নাউন, আমরা ছোটকাল থেকে জানি যে নাউন হচ্ছে দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলে? ইন্দ্রিয়বাচক বিশেষ্য। ইন্দ্রিয়বাচক বিশেষ্য কাকে বলে? যে পঞ্চ ইন্দ্রিয় বলতে একটি কথা আছে এরকম। কি বলে এটাকে? কান, নাক, জিহ্বা, এরপরে কি ত্বক, আর একটাকে কি বলে? আচ্ছা যাই হোক, পঞ্চ ইন্দ্রিয় কনক্রিট নাউন বলে, ইন্দ্রিয়বাচক অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়, কনক্রিট নাউন। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হলো গুণবাচক বিশেষ্য। এখন এই নাউন আবার যেহেতু দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কনক্রিট নাউনটা আবার হলো চার প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই চার প্রকার। একেবারে শেষ পর্যায়ে এসে আমরা পাই নাউন হলো পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কাউন্টেবল নাউনটা হলো কি? যেটা মানে গণনা করা যায়, একটা একটা করে গণতে পারি, বা এক কথায় কাউন্ট করা যায়, সেটাই কাউন্টেবল নাউন। আমরা উদাহরণ দিলে আরও ভালো বুঝবেন। তাইলে আর্টিকেল বসে কাউন্টেবল নাউনের পূর্বে এবং সিঙ্গুলার নাউনের পূর্বে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে। একটু লক্ষ্য করি, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে। উদাহরণ দেওয়া ছাড়া এগুলো বুঝবেন না, জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। একটা শর্ত হলো কাউন্টেবল নাউন, আর একটা হলো সিঙ্গুলার কমন নাউন। এরপরে আমরা দেখি কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে দা বসে, এটা তো উপরেই বললাম। অনির্দিষ্ট করে বুঝালে এন বসে। যেমন যদি নির্দিষ্ট করে না বোঝানো হয়, অর্থাৎ অনির্দিষ্ট হয় এবং গণনা করা যায়, তাহলে এন বসে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স, এটা কি বোঝাতে চাচ্ছি আপনাকে। গণনাযোগ্য না হলে তার আগে কিছুই বসে না। এমন একটা যদি পান যে গণনা করা যায় না, তাইলে তার আগে কিছুই বসবে না। আই ড্রিঙ্ক ওয়াটার, মানে কি? আমি পানি পান করি।
এখন পানিটা গণতেও পারবো না, এর পূর্বে আমরা কোনো কিছু দিবও না। আশা করি বুঝতে পেরেছেন। এই শর্ত কয়টা একটু মনে রাখেন, কাজে লাগবে। যদিও এখানে একটা কথা আমাদের আছে সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে, মানে কি এ এবং এন বসে, কিন্তু প্লুরাল যদি হয় তাহলে দা বসতে পারে, আবার সিঙ্গুলারের পূর্বেও কি দা বসতে পারে। একটু অপেক্ষা করেন, উদাহরণগুলো নিয়ে আসছি আমরা। এখন একটু ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করি আমরা, এই যে এক দেখতে পাচ্ছেন, এক, এই নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে 8, এটা একটা বক্স, প্রত্যেকটার মধ্যে একটা একটা করে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমরা এই তথ্যগুলো এই মুহূর্তে উপস্থিত করতে পারছি না, একটু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই যে এ শব্দটা, এই এ শব্দটা মোট 8টি অর্থ দেয়। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন, এই এ শব্দ, এ যেহেতু একটি আর্টিকেল, এ বা এন যেটাই আমরা বলি না কেন, এই এ শব্দটি মোট 8টি অর্থ দেয়। এই 8টি অর্থ আমরা 8টি উদাহরণ এখানে নিয়ে আসছি, আমরা লাস্টে দেখাবো। আর দা সম্পর্কেও এখানে একটা তথ্য আছে, লাইনে থাকুন, দেখতে পাবেন। অচিরেই আমরা এগুলো উন্মোচন করে দেব। কিন্তু যারা মানে ফাঁকিবাজ আছে, ভিডিও না দেখে টেনে টেনে চলে যাবেন, ওদের জন্য এটা একটা মুসিবতের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এটা কখন খুলবো। যাই হোক, চলুন তাহলে এটা আমরা একটু দেখে নিই আমাদের আজকের। এখন এতক্ষণ আমরা পরিচয় দিলাম, এখন ডিরেক্ট আমরা আর্টিকেলের ভিতরে ঢুকে যাচ্ছি। প্রথম আমরা দেখব যে 3টি যে শব্দ আছে এ এন দা, আমরা এ এন এর ব্যবহারটা দেখব। সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ, এবং ভাওয়েল থাকলে তার পূর্বে এন বসে। ভাওয়েল কয়টি? এ, ই, আই, ও, ইউ, 5টি ভাওয়েল, আর বাকি সব কনসোনেন্ট। যদিও ওয়াই এবং ডাব্লিউকে সেমি ভাওয়েল বলে, কিন্তু আমাদের মূল ভাওয়েল হচ্ছে 5টি। এটা আমাদের ছোটকালের পড়া। ভাওয়েলের পূর্বে এ এন বসে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে এবং ভাওয়েলের পূর্বে এন বসে। যেমন এ হেন একটি মুরগি, এ পেন একটি কলম, এন এগ একটি ডিম, এন অ্যাপেল একটি আপেল। তাহলে এই যে কি বলে এটা, ভাওয়েল আসছে এন দিলাম, ভাওয়েল আসছে এন দিলাম, এখানে কনসোনেন্ট আছে শব্দের পূর্বে এ দিলাম, কনসোনেন্ট আছে এ দিলাম। এটা ব্যাখ্যার কিছু না, এটা বুঝতে পারতেছেন। এরপরে দেখি, যদি শব্দের প্রথম অক্ষর এইচ এর উচ্চারণ হ হয়, এইচ উচ্চারণ হ হয়, তবে এ হবে, অন্যথায় হ উচ্চারণ না হলে এন হবে। সোজা কথা, এইচ একটা অক্ষর, এটার একটা দাবি আছে। দাবিটা কি? একে উচ্চারণ করতে হবে হ। যদি হ হয়, অর্থাৎ এর দাবি হলো হ, এই দাবিটা যদি সঠিক থাকে তাহলে এ হবে। যেমন এ হর্স একটি ঘোড়া, এ হসপিটাল একটি হসপিটাল। হ্যাঁ, এইচের উচ্চারণ যদি হ হয়, হ হবে, এইটা এইচের দাবি। যদি হ হয়েই থাকে তাহলে এ হবে, যদি হ না হয় তাহলে এন হবে। যেমন এন আওয়ার, দেখেন এই এইচটা এই জায়গার মধ্যে যদি আমরা ভেনিশ করে দেই, একটু লক্ষ্য করবেন ডিয়ার ভিউয়ার্স, যদি একটু লক্ষ্য করেন, এই এইচটা যদি আমরা এখানে নাই ধরি, নাই যদি ধরি তাহলে ও ইউ আর আওয়ার। হ্যাঁ, তাহলে একটা ভাওয়েল পাই আমরা। সুতরাং ভাওয়েলের আগে যেহেতু এন, সুতরাং এন দিতে হবে এন আওয়ার। অর্থাৎ এইচের উচ্চারণ তো একটা নাই, এইচের উচ্চারণ হ না, হ যদি না হয় তাহলে এইচ থাকা আর না থাকা একই কথা। যেহেতু এখানে কাল্পনিক দৃষ্টিতে আমরা এটাকে মানে হ যদি না হয় তাহলে এটা নাই ধরতে পারি, আর এটাকে বাদ দিয়ে দিলে আমরা ভাওয়েল পাই। সুতরাং ভাওয়েলের আগে এন হবে, এন আওয়ার। আবার এন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, এইচের উচ্চারণ হ হবে, এটা এইচের দাবি। যেহেতু হ এখানে হচ্ছে না, অনেস্ট হচ্ছে, সুতরাং এইচটাকে যদি আমরা কল্পনাভিত্তিক নাই ধরি, যেহেতু এটার দাবি এখানে মানছে না, হ এখানে হচ্ছে না, সুতরাং এটা ধরুন কল্পনাভাবে এখানে নাই ধরলাম। তো যদি নাই ধরি তাহলে প্রথম অক্ষরটা কি? ও, ও একটি ভাওয়েল, ভাওয়েলের আগে এন এন হবে, এন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ, অ্যান অনারেবল টিচার, একজন সম্মানিত শিক্ষক। আশা করি বুঝতে পেরেছেন যে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। এইচের উচ্চারণ যদি হ হয় তাইলে এ, যদি হ যদি নাই হয়ে থাকে, এইচের উচ্চারণে হ যদি ভেনিশ হয়ে থাকে তাহলে আমরা এন দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে চলুন আমরা দেখি আমাদের পরবর্তী টার্মসটা। ভাওয়েলের উচ্চারণ যদি ইউ হয়, একটু লক্ষ্য করি আমরা, ইউ হয়, দেখেন এই যে ইউ একটু কালার করা, কিন্তু এই ইউটাকে যদি আমরা ভাঙাইয়া লিখি, এই যে সমান সমান দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু এভাবে লিখতে পারি ওয়াই ও ইউ, ইউ, এই যে 3 অক্ষর মিলে যে ইউ, এইটার অর্থ কিন্তু তুমি। কিন্তু এই যে ইউটা আছে এইটার অর্থ কিন্তু তুমি না, এইটা একটি লেটার। কিন্তু ওয়াই ও ইউ এটা কিন্তু একটি কি
ওয়ার্ড বা শব্দ। তাইলে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের শুরুতে কি আছে? ওয়াই আছে। এখন ওয়াইটা কি? ওয়াইটা হলো একটা কনসোনেন্ট। তো কনসোনেন্টের পূর্বে কি বসে? কনসোনেন্টের পূর্বে এ বসে। অর্থাৎ এই ইউ শব্দটা যদি কোনো ওয়ার্ডে আসে, আর যদি ইউটাকে এইভাবে ভাঙাইয়া লেখা যায় ওয়াই ও ইউ এরকম, তাহলে আমরা তার পূর্বে কি দেব? ই দেব। যদিও আবারও বলি যে মাঝে মধ্যে এই ওয়াই এবং ডাব্লু সেমি ভাওয়েল, এটা ভাওয়েলের মতো আচরণ করে, কিন্তু এখানে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন উদাহরণ দিলে বুঝবেন। দেখেন, এর মতো হয়, তবে তার পূর্বে এ বসে এ ইউ। এখন ই ডব্লু ইউ একটি ভেরি, ওই যে মানে ভেড়া ভেরি আছে না, সেগুলো আর কি। তাহলে এখন একটু লক্ষ্য করি, আমরা এই ইউটাকে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু ওয়াই ও ইউ ইউ পাই, মানে এভাবে লিখতে পারি আমরা। তো এভাবে যেহেতু লিখতে পারি, আর এইভাবে লেখার পরে আমরা শুরুতে পাই কনসোনেন্ট, সুতরাং এ দেব। আবার ইউনিফর্ম, এই ইউটাকে কিন্তু আমরা এই 3 অক্ষরের ইউতে লিখতে পারি। আপনি দেখতে পাচ্ছেন কি না কারসারের এটা নড়ছে, এভাবে কিন্তু লিখতে পারি। আর যদি ইউটাকে এভাবেই লিখতে পারি, তাহলে এই শব্দটার শুরুতে যেহেতু কনসোনেন্ট, আমাদের এখানে এ দিতে হবে। এ ইউনিফর্ম। আবার এ ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ান। ডিয়ার ভিউয়ার্স, এক কথায় যদি বলি, ইউর উচ্চারণ যদি ওয়াই ও ইউ এর মতো হয়, তবে তার পূর্বে এ বসে। আর যদি ইউ এর উচ্চারণ না হয়, তাহলে তার পূর্বে এন বসে। এর একটা উদাহরণ দিই, তাহলে আরও বুঝতে পারবেন। যেমন ওই যে কোথায় যেন দিলাম, অ্যান অনেস্ট ম্যান, সরি আমব্রেলা, অ্যান আমব্রেলা। কেন বলি আমব্রেলা? আমব্রেলা বলার কারণ হচ্ছে যে আমরা যদি এই জায়গায় লেখি, ডিয়ার ভিউয়ার্স একটু লাইনে থাকি আমরা, আমাদের এটা একটু কালার করতে হবে। আমাদের ক্লিকে কাজ করছে না, যাক একটু এটা দেখাতে পারছি না। অ্যান আমব্রেলা যখন আমরা বলি, তখন কেন বলি অ্যান আমব্রেলা বলার কারণটা হলো, ওই যে ইউটা তো আর এখানে ইউর মতো কাজ করছে না, সুতরাং ওখানে আমরা অ্যান আমব্রেলা বলে থাকি। এরপরে আমরা দেখি, একটু লক্ষ্য করুন, ও দিয়ে গঠিত শব্দের শুরুতে এন বসে এবং শুধু ওয়ান যুক্ত শব্দের শুরুতে এ বসে। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, অ্যান ওপেন ফিল্ড, একটি, এইটাকে কি বলে? একটি হচ্ছে উন্মুক্ত মাঠ। এখন ওপেন ফিল্ড, এই দেখেন এই ও যে আছে আমাদের মার্ক করা ও, এই ওটা কিন্তু ও হলো, হ্যাঁ। আর উপরে যদি একটু তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যে এই ও 29 আকার ওয়া হলো ওয়ান। দেখেন এই যে লাস্টে যে নটা আছে, এই নটা কিন্তু এই জায়গার মধ্যে এন ই, এই দুইটা মিলার কারণে কিন্তু এন হলো, মানে সরি ন হলো। আর শুধু ও কিন্তু এই যে ও শব্দটা আছে, ও অক্ষরটা আছে, সরি ও লেটারটা আছে, এই শুধু ও কিন্তু ও 29 আকার ওয়া হলো, আর নয়ের কাজ করলো এনই। তাহলে যখন এই ওটা ও 29 আকার এরকম হবে, ওয়া হবে, তখন আমরা তার পূর্বে কি দেব? তার পূর্বে এ দেব। আমরা উদাহরণ দিলে বুঝবেন। আর যদি এই ওর উচ্চারণটা ওয়া না হয়, তাহলে আমরা কি দেব? আমরা দেব এ। একটু লক্ষ্য করি, অ্যান ওপেন ফিল্ড, একটি উন্মুক্ত মাঠ। এখানে ওর উচ্চারণ কিন্তু ওয়া না, ওর উচ্চারণ হচ্ছে শুধু ও। এই যে একটু দেখেন, শুধু ও। এখানে যদি 29 আসতো, 29 আকার আসতো, তাহলে কিন্তু আমরা কি দিতাম? এ দিতাম। যেহেতু ওর সাথে 29 নাই, সুতরাং এখানে আমরা দেব এন। যেমন অ্যান ওপেন ফিল্ড, একটি উন্মুক্ত মাঠ। অ্যান অরেঞ্জ, একটি কমলা। অ্যান ওয়ান আইড ম্যান, এই জায়গাটার মধ্যে দেখেন, এই ওয়ান লিখতে গিয়ে কিন্তু আমাদের এই ও 29 আকার এইটা আসতেছে, অর্থাৎ ও এই শব্দটা এখানে ও 29 আকার আসতেছে। সুতরাং এইরকম যদি ওর উচ্চারণটা, সরি ওর উচ্চারণটা যদি এভাবে এসে থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে এ দেব। আশা করি বুঝতে পেরেছেন। এ ওয়ান আইড ম্যান, একজন এক চৌকালা মানুষ বা কানা মানুষ। এ 1 টাকা নোট, একটি এ 1 টাকা নোট, একটি 1 টাকা নোট, এরকম। এরপরে ওয়ান্স যদি আমরা বলি, আপনাকে যদি আমি একটু দেখাই, তাহলে এভাবে দেখাতে পারি।
ডিয়ার ভিউয়ার্স একটু ওয়ান্স শব্দটা আছে না আমাদের, ONC ওয়ান্স, এইটা যদি আমরা লিখি তাহলেও কিন্তু আমাদের কি হয়, আমরা ওয়া পাই খুঁজে। যেমন বাংলা দেখেন ওয়ান্স শব্দটা কিন্তু ওয়ান্স, তাহলে এর পূর্বে আপনি কি দিবেন, যদি ওয়া আসে তাহলে আমরা কি দেব, এ দেব। সুতরাং ওয়ান্সের পূর্বে আপনি কি দিবেন, এ দিবেন। এক কথায় এই ওর উচ্চারণটা যদি ও 29 আকার হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই এ দেব। আশা করি না এর কোনো আর ব্যাখ্যা আপনার কোনো চ্যানেল থেকে বা কোনো বই থেকে লাগবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে বোঝানো হয়েছে। ডিয়ার ভিউয়ার্স এরপরে আমরা চলুন। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তার পূর্বে এন বসে। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড মানে সংক্ষেপ কিছু শব্দ আছে না, যেমন দিস ইজ অ্যান SSC এক্সাম, এটা হচ্ছে একটি SSC এক্সাম। এখন এই SSC বা SSC যেটাই বলি এটাকে যদি ভাঙাইয়ে লেখি, দেখেন SSC, তো ভাঙাইয়ে লিখলে এই যে শব্দটা আছে এটা কি, এটাকে যদি আমরা ইংলিশে লিখি এই যে তাইলে কি লিখতে পারি, লিখতে পারি। তো কি একটি ভাওয়েল, সুতরাং ভাওয়েলের পূর্বে কি আসে, এন আসে, যার কারণে দিস ইজ অ্যান SSC এক্সাম, এটি হচ্ছে একটি SSC এক্সাম। অর্থাৎ এই সংক্ষিপ্ত শব্দটাকে আপনি বাংলায় লিখবেন। বাংলায় লিখলে যদি দেখেন এই যে এর মতো আসছে মানে হচ্ছে, তাহলে আপনার সেখানে এন দিতে হবে। শুধু এন না, যদি ভাওয়েল পান খুঁজে AEIOU, এখানে আমরা এন নিয়ে আসছি, আপনি আবার এই রুলসটা মানে চেঞ্জ পেতে পারেন বলতে দেখা গেছে যে ভাঙাইলেন অন্য একটা কিছু পাইলেন, হ্যাঁ, যেটা ভাওয়েল সমর্থন করে, তখন আপনি এন দিয়ে দিতে পারেন। আবার আর একটা উদাহরণ যদি দেই, হি ইজ অ্যান MBBS ডক্টর, সে একজন MBBS ডাক্তার। দেখেন MBBS, আমরা যদি এটাকে আপনাকে একটু দেখাই, MBBS মানে কি, এই এমটাকে যদি আমরা লিখি সরে এম, আর এটা হলো একটা মানে ভাওয়েল, আমরা এমনি লিখি না, এটাকে আমরা কি লিখি, একটু সমান দিয়ে লিখে দেখাই, হলো না, আবার একটা সমান দেই, কন্ট্রোল, এই দেখেন এই সমান কি লিখি, লিখি না, তো একটা ভাওয়েল, সুতরাং ভাওয়েলের পূর্বে এন দিতে হবে। হি ইজ অ্যান MBBS ডক্টর। অর্থাৎ এই যে সংক্ষিপ্ত যে শব্দগুলো আছে, এব্রিভিয়েশন যে ওয়ার্ডগুলো আছে, এটা আপনি বাংলায় লিখবেন। লিখার পরে যদি আপনি এরকম ভাওয়েল সাউন্ড পেয়ে থাকেন, মানে ভাওয়েল পান, তাহলে অবশ্যই আপনাকে কি দিতে হবে, আপনাকে দিতে হবে মানে এন দিতে হবে। আশা করি এটার আর ব্যাখ্যার প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন, আরেকটু ক্লিয়ার হবেন। যদি এব্রিভিয়েশন ওয়ার্ডের প্রথম অক্ষরটি যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন দিস ইজ এ BBC নিউজ, এটি হচ্ছে একটি BBC নিউজ। এখন দেখেন এই বিটাকে ভাঙাইয়ে লিখলাম বাংলা দিয়ে বি, এখানে কি ভাওয়েল আছে, AEIOU, এর কোনোটা কি আছে, নাই। সুতরাং কি হবে, এখানে অবশ্যই কনসোনেন্ট হবে, হবে। দিস ইজ এ BBC নিউজ, এটি একটি BBC নিউজ। আবার হি ইজ এ সিটি বলতে এখানে আমরা বুঝাচ্ছি আপনাকে, সিটি মানে কলেজ টিচার, মাইন্ড করবেন না কেউ, জাস্ট বুঝাবুঝির জন্য নিয়ে আসছি, কলেজ টিচার বুঝাচ্ছে এখানে। হি ইজ এ কলেজ টিচার, সে একজন কলেজ টিচার। দেখেন এই সিটাকে যদি বাংলায় লিখি, এখানে কি এই সিটা এই স্থানে কি AEIOU এর কোনোটাই কি আছে, নাই। সুতরাং যদি এরকম বাংলায় ভাঙানোর পরে যদি ভাওয়েল না পাই খুঁজে, তাহলে আমরা অবশ্যই এ দেব। আর যদি ভাওয়েল খুঁজে পাই, যেমন এই যে এমটা যদি লিখি AMM, আর এই মানে হচ্ছে ABCDর সুতরাং আমরা এখানে এন দেব। আশা করি না যে এর বেশি আপনার তথ্য দরকার। এরপরে দেখি, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে AN বসে। এভাবে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত ANকে জেনারেলাইজিং বা এন বলে। যেমন এ ডগ, একটু লক্ষ্য করি, এক জাতীয় সকলকে বোঝাতে, এই অর্থটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু বুঝবেন না, আমি একটু মার করার ব্যবস্থা করি। এই জন্য এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনটা কি ডিয়ার ভিউয়ার্স? যদি আমরা একটা কুকুরকে কল্পনা করি, কুকুর কি খালি ওইটাকে কি বলে, চীন দেশে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, হ্যাঁ, এরপরে কি ভারত আছে, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরবিয়া, এই সমস্ত দেশে কি কুকুর আছে? না, পৃথিবীর যত রাষ্ট্র আছে তত রাষ্ট্রেই কি কুকুর আছে। সুতরাং সিঙ্গুলার কমন নাউন মানে কি, আমরা যদি একটা কুকুরের মানে গুণ বর্ণনা করি যে বাংলাদেশের কুকুর ভালো,
আমেরিকার কুকুর ভালো, ইন্ডিয়ার কুকুর ভালো, হ্যাঁ, এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল বলি তাহলে মানে শুধু তো কুকুরের গুণ লিখতে লিখতেই 5-10 হাজার বই লিখতে হবে, এরকম না। কিন্তু একটার মধ্যে সব নিয়ে আসা যায়, এটাকে বলে হলে সিঙ্গুলার কমন নাউন, যেটাকে আমরা জাতিবাচক বিশেষ্য বলি। কমন নাউন কি বলি আমরা? মানে জাতিবাচক বিশেষ্য না, সেইটা উদাহরণ দিলে বুঝবেন। নাউনের পূর্বে এন বসে, এভাবে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত এনকে জেনারেলাইজিং এ বা এন বসে। অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে যদি এ বসে তাহলে এটাকে কি বলে? জেনারেলাইজিং এ বলে। যেমন এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, একটা কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী। কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী। এখন দেখেন এই কুকুরটা মানে কি? বাংলাদেশের কুকুর, আমেরিকার কুকুর, ভারতের কুকুর না। এই কুকুর মানে হলো পৃথিবীর যত কুকুর আছে সব কুকুর। সুতরাং এই যে একটার মাধ্যমে সবগুলাকে বুঝিয়ে দেয় বা বুঝানো, এটাকেই বলে হচ্ছে কমন নাউন। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা যখন সিঙ্গুলার থাকে তখনই বলা হয় সিঙ্গুলার কমন নাউন। অর্থাৎ সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। আশা করি বুঝতে পেরেছেন যে কমন নাউন কাকে বলে। এরপরে আমরা দেখি দ্য সেম, একই বা সার্টেন কোনো এক বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এন বসে। যেমন দে আর মেন অব এ প্রফেশন, মানে কি? তারা একই পেশার মানুষ। একটু লক্ষ্য করেন, এই যে দ্য সেম এখানে দেওয়া আর এই এটা দেওয়া একই কথা। অর্থাৎ এই এ শব্দটার ভিতরে এই সেম শব্দটা লুকায়িত আছে। সুতরাং একই বুঝাতে বা সার্টেন কোনো এক বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? এ এন বসে একই বুঝাতে। অর্থাৎ এই যে দ্য সেম কথাটা, এটা ডিলিট করে দেয় এখানে। এই সেম কথাটা এর মধ্যে লুকায়িত আছে। যদি একই বুঝাতে চান এবং শব্দটা যদি সিঙ্গুলার কমন নাউন হয়ে থাকে তাহলে তার পূর্বে আমরা কি দেব? এ দেব। যেমন দে আর মেন অব এ প্রফেশন, তারা একই মানে পেশার মানুষ। আবার এই যে পরের এটা সার্টেন বুঝাতে কোন এক, দেয়ার লিভড এ সার্টেন কিং, সেখানে বাস করত কোন একজন রাজা। এখন এই সার্টেনটা এখানে দেওয়া মানে কি বলে, এটার কাটি আগে এখান থেকে, নাইলে বুঝবেন না। এখন এই কথাটার মধ্যে আপনার ওই যে সার্টেন কথাটা লুকায়িত আছে। দেয়ার লিভড এ কিং, অর্থাৎ কোন এক রাজা বাস করত সেখানে। বলি না ওয়ান্স আপন এ টাইম বা লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ কিং, কোনো এক সময় এক রাজা বাস করত, ওই রকম দেয়ার লিভড এ কিং, একজন রাজা বাস করত। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আপনাকে কি বোঝাতে চাচ্ছি, যে দ্য সেম একই বা এ সার্টেন কোন এক বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এন বসে। অর্থাৎ আপনি যদি একই বুঝান তাহলে দ্য সেম না লেখা একই লিখতে পারেন, যদি উপরের এই শর্তটা মেনটেন করে। আবার কোনো এক বুঝাতে গিয়ে আপনি সার্টেন মানে কোনো এক এভাবে না বুঝেই আপনি এই সার্টেনটাকে গোপন রাখতে পারেন এর ভিতরে। অর্থাৎ এ দেওয়া এখানে আর ওই সার্টেন দিয়ে উন্মুক্ত করে লেখা একই কথা। দেয়ার লিভড এ কিং আর দেয়ার লিভড এ সার্টেন কিং, অপরিচিত মানে কি রাজা, কোনো এক রাজা, একই কথা। এ কিং মানে কি কোনো এক রাজা, আর এ সার্টেন কিং মানেও কি কোনো এক রাজা। সুতরাং সার্টেনটা এর মধ্যে লুকায়িত আছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এরপরে চলুন আমরা দেখে নেই কখনো কখনো প্রিপোজিশন অর্থে এ ব্যবহৃত হয়, তখন সেই একে ডিসগুইসড প্রিপোজিশন বলে। একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স, দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা শিকারে গেল। একটু দেখেন, শিকার করতে গেল মানে ওয়েন্ট, গেল শিকার করতে। এখন এই যে ওয়ান, মূলত এখানে এ না ইসা ওয়ানের ওয়ানটা ছিল এখানে। এখন এই ওয়ান শব্দটা এর মধ্যে লুকায়িত আছে। কথাটা বুঝতে পারতেছেন অবশ্য, যে ছদ্মবেশী, এই যে ডিসগুইজড মানে কি ছদ্মবেশী, এর মধ্যে ওয়ান আছে। এই ওয়ানটা কাটি আগে। এখন কি হলো? দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা গেল শিকার করতে। তাইলে এখন শব্দটা হওয়া উচিত ছিল কি? দ্য কিং ওয়েন্ট অন হান্টিং বা ফর হান্টিং, শিকারের জন্য বা শিকার করতে, এরকম না। কিন্তু যখন নাকি ওয়ান বা ফরের কাজটা এ কইরা দিল তখন এইটাকে ডিসগুইসড প্রিপোজিশন বলে।
অর্থাৎ এই এটার ভিতরেই একটা ওয়ান লুকিয়ে আছে বা গুজে আছে। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এই কথাটা এখানে বলা যে কখনো কখনো প্রিপোজিশন অর্থে এ ব্যবহার করা হয়। এখানে কিন্তু এইটা আর্টিকেল না, এইটা কিন্তু গোপনভাবে এটা একটা প্রিপোজিশন। আবার আপনাকে এই সেন্টেন্সটা লিখে যদি বোঝায় যে এইটা এখানে কি, আপনি যদি বলেন এটা একটা আর্টিকেল, তাহলে কিন্তু হবে না ডিয়ার ভিউয়ার্স। এরকম ব্যতিক্রম ধরনের কোনো কোনো কিছু আপনার শিখতে হবে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বেশি নেই, হাতে গোনা কিছু আছে। এরপরে আমরা দেখি ক্লোজ, লাই, নয়েজ, ফ্যাক্ট, এই যে কতগুলো শব্দ একটু পড়ে নিয়েন। ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বসে, যেমন হি আর্নস এ লট অফ মানি। অর্থাৎ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় তাহলে এই শব্দগুলোর পূর্বে এ বসে। যেমন এখানে এই যে দেখেন কি বলে, এই শব্দটাই যেহেতু উদাহরণে নিয়ে আসছি, এইটাকে এই কালার করি আমরা। আমাদের এই সেন্টেন্সে লট অফ এই কথাটা আছে, তাহলে আমরা এই শব্দগুলো যেই সেন্টেন্স ইউজ হবে সেই সেন্টেন্সে এই শব্দগুলোর পূর্বে এ ব্যবহার করবে। এই যে দেখেন আমাদের এখানে এ ব্যবহার করা, মানে কি হি আর্নস, সে উপার্জন করে বা ইনকাম করে, আয় করে, এ লট অফ মানি, অনেক টাকা। এটা ব্যাখ্যার কিছু নাই, জাস্ট এই শব্দগুলো আসলে পূর্বেই দেবেন। যেমন দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে সামান্য একটু কি আছে, পানি আছে। এই জায়গার মধ্যে এই যে দেখেন এটা কি নিয়ে আসলাম আমরা, লিটল। তাহলে এই শব্দগুলো যেখানে আসবে এই যে, এখন আপনি যদি বলেন যে এইটা একটা মানে কি এ এন দা, এই তিনটি আর্টিকেল, এইটা একটা আর্টিকেল হবে, আপনার তখন বুঝতে হবে যে এই শব্দগুলোর সাথে এটা ফিক্সড করা থাকে। আপনাকে যে কোনো কেউ জিজ্ঞেস করুক যে এইটা কি এখানে আর্টিকেল, আপনি বলবেন যে না, এটা এখানে আর্টিকেলের ভূমিকায় নাই, এখানে এইটা এই শব্দের সাথে ফিক্সড করা, এই জন্য এখানে এভাবে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কোনো জায়গায় যদি লিটেল দেখেন তাইলেই কি আপনি এ দিয়ে দিবেন? না ডিয়ার ভিউয়ার্স, লিটল এই শব্দ দেখলেই আপনি এ দিয়ে দিবেন না, কারণ লিটেলের অনেক ব্যবহার আছে। এ লিটেল, দা লিটেল, লিটেল, জাস্ট আমি এখানে বললাম যদি এই শব্দগুলো আসে তাহলে তার পূর্বে এ হবে। এরপরে যেটা দেখাবো সংখ্যাবাচক এক্সপ্রেশন, অর্থাৎ শব্দ সমষ্টি, যেমন কাপল, ডজন, 100, তারপরে কি থাউজেন্ড, মিলিয়ন। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করেন আমাদের এই শব্দগুলো। ডজন শব্দ সমষ্টি দিয়ে কি বুঝি আমরা? ডজন মানে কি? ডজন কি একটা? 12 পিছে হয় 1 ডজন, অর্থাৎ এই ডজনের মধ্যে 12টা জিনিস লুকায়িত আছে। যদি 1 ডজন ডিম বলেন তাহলে 12টা ডিম, 1 ডজন কলম বললে 12টা কলম। অর্থাৎ ডজন শুধু এক না, এর মধ্যে আরও কি আছে, 12টি আছে। এগুলাইকে বলে শব্দ সমষ্টি, অর্থাৎ একাধিক শব্দের সমষ্টি। আবার 100 মানে কি 100, 1 2 3 4 5, এই 100 কথাটার মধ্যে 100টা কি আছে, মানে তথ্য আছে 1 2 করতে করতে। 1000 1000, এটা তো আর 1000 মানে একটা শব্দ, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক লুকাইতে, এগুলোকেই শব্দ সমষ্টি বলে। সংখ্যাবাচক এক্সপ্রেশন অর্থাৎ শব্দ সমষ্টি, যেমন কাপল, কাপল কি একজনে হয়, দুইজনে হয়, হ্যাঁ, 12তে হতে পারে, সর্বনিম্ন তো 2 জন লাগে। মিলিয়ন কি একজনে হয়, হয় না। এগুলাই বোঝানো হচ্ছে মিলিয়নের পূর্বে এ বসে। যেমন হি আর্নস 1000 টাকা এ ডে, প্রতিদিন সে কয় টাকা ইনকাম করে, 100 টাকা, 100 টাকা ইনকাম করে। আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কীরকম। এই শব্দগুলোর পূর্বে এ বসে, আপনার এটা মনে রাখা জরুরি। আরও এরকম অনেক শব্দ সমষ্টি পেতে পারেন, জাস্ট একটা সূত্র ধরিয়ে দিলাম আমরা, আপনি খুঁজে নিয়েন শব্দ সমষ্টি কতগুলো আছে। এক্সক্লেমেশন, এটা আমরা বুঝি যে আশ্চর্যজনক কোনো কিছু বোঝাতে যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, হ্যাঁ, সেন্টেন্স যে 5 প্রকার সেগুলো আর কি। তো তার পূর্বে যখন আমরা এই যে বুঝাতে হোয়াট, হাউ, সাচ ইত্যাদির পরে এ বা এন বসে, যেমন হোয়াট এ প্রিটি বেবি, কত সুন্দর। হোয়াট এ প্রিটি বেবি মানে বাহ কত সুন্দর কি বাচ্চা, আমরা বলি না বাহ চমৎকার একটা বেবি, ওরকম। তাহলে এইরকম যখন এক্সক্লেমেশন যখন আমরা বুঝাই তখন হোয়াট, হাউ, সাচ এগুলার পরে আমরা এ ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন। কিছু কিছু ফ্রেজের মধ্যে এ বসে, ইন এ রেইনি ডে, এ স্লো কোচ, অ্যাজ এ রেজাল্ট, এটা পয়রা শুনানের কিছু নাই। এই শব্দগুলোর সাথে এই যে এই শব্দটা দেখেন, এটা আর্টিকেলের ভূমিকায় আসে না। ওই এর আগে একটা দেখালাম না যে এখানে মানে ফিক্সড করা এ, ঠিক তেমনিভাবে এই শব্দগুলোর সাথে এটা এখানে ফিক্সড করা, এখানে কোনো আর্টিকেলের রুলসের কারণে এইটা আসে নাই। আশা করি এটা বুঝতে পারছেন, এটা ব্যাখ্যার দরকার হবে না।
সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট মেনি, রেদার, বাট, মোর, নট ব্যবহৃত হলে সেই নাউনের পূর্বে এন বসে। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, সিঙ্গুলার কমন নাউন কি? কমন নাউন একটু ব্যাখ্যা দিলাম না, যে সবগুলো বোঝায় একটার মাধ্যমে, সেটা হলো কমন নাউন। যেমন এ ডগ ইজ এ ফেথফুল, এ ডগ ইজ এ ইউজফুল অ্যানিমাল, একটা কুকুর হলো একটা উপকারী প্রাণী বা বিশ্বস্ত প্রাণী। তাহলে একটা কুকুর দিয়ে পৃথিবীর সব কুকুর, ওরকম। তাইলে সিঙ্গুলার কমন নাউন মানে একটার মধ্যে সব বুঝানো। যেমন একটা এলাকায় 5,000 রিক্সা আছে একটা দেশের মধ্যে, তো সব রিক্সা বলবো যে ওই গ্রামের রিক্সা নাই, এই গ্রামের রিক্সা নাই, সেই গ্রামের রিক্সা নাই, হ্যাঁ, রাস্তায়, এরকম একটা দিয়ে সব বুঝাই দেওয়া। যেমন নট এ রিক্সা, কোনো রিক্সা ইজ সিন অন দ্য রোড, রাস্তায় কোনো রিক্সা নাই, মানে কি কোনো এলাকার রিক্সাই নেই, সব শেষ। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোয়াইট মেনি, রেদার, বাট, মোর, নট ব্যবহৃত হলে, অর্থাৎ এইটা হলো সিঙ্গুলার কমন নাউন রিক্সা, এর পূর্বে আসছে নট। যদি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এরকম এই শব্দগুলোর কোনো একটা আসে, তাহলে আস্তে করে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসবে? এ বসবে। আশা করি বুঝতে পেরেছেন এইটা। রাস্তায় কোনো কি নাই, রিক্সা দেখা যায় না, রাস্তায় কোনো মানুষ নাই, যা কিছু আছে এই প্যাটার্নে রেখে আপনি বলতে পারেন। এরপর একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, মিস্টার খান ইজ রাদার এ জেন্টালম্যান, কিছুটা কি ভদ্র। এই দেখেন জেন্টালম্যান কি একটা সিঙ্গুলার কমন নাউন, এর পূর্বে এই যে আমাদের এই যে রেদার শব্দটা আছে, এটা অনেকে রাদারও বলে, এই তাহলে কি হবে এটা? যদি এরকম এইগুলা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এসে থাকে এই কয়টা শব্দ, তাহলে আমরা কি দেব? এ দেব, যার প্রতিফলন এই যে এ নিয়ে আসছি আমরা। মিস্টার খান ইজ এ রাদার এ জেন্টালম্যান, কিছুটা কি মানুষ? ভদ্র মানুষ। অ্যাজেক্টিভের পূর্বে সো, টু, কোয়াইট ইত্যাদি থাকলে এদের পরে এ বা এন বসে। আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, আমরা আপনাকে আগেই বলেছি যে কমন নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। কিন্তু এই জায়গার মধ্যে আমরা কি দেখতেছি? ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও কি বসবে? হ্যাঁ, আর্টিকেল বসবে। অ্যাজেক্টিভের পূর্বে সু, সো, টু, কুইট ইত্যাদি থাকলে এর পূর্বে এ বা এন বসে। যেমন আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, এই যে ইউজফুল একটি অ্যাজেক্টিভ, এরপরে কি আছে? এর পূর্বে আছে হলো সো। যদি এরকম হয় অ্যাজেক্টিভের পূর্বে সো অথবা টু, কোয়াইট এই জাতীয় কিছু একটা থাকে, তাইলে আমরা এরপরে এ দেব, যার কারণে আমরা এই যে এ নিয়ে আসছি, এ মেটাল। আশা করি বুঝতে পেরেছেন। এইটা কিন্তু একটা সূত্র অনুযায়ী আমরা বলছি না যে কমন নাউনের পূর্বে বসে, ঠিক আছে, কিন্তু ভিন্ন কিছু রুলস আছে। এই ভিন্ন রুলস হচ্ছে, এটা একটু মার্ক করে দেয়, এই ভিন্ন রুলস হচ্ছে সেই ভিন্ন রুলস, যে অ্যাডজেক্টিভের পূর্বে এই কয়টা শব্দ থাকলে এরপরে যেটাই থাকুক, কমন নাউন থাকুক আর কী থাকুক, ওটা দেখার সময় নেই আমাদের, আস্তে করে এ নিয়ে আসতে হবে। এরপরে দেখাবো যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ব্যবহার হয় তখন তার পূর্বে এ বা এন বসে। শি ওয়াজ এ বিউটি, সে ছিল সুন্দরী। এটা ব্যাখ্যার প্রয়োজন হয় না যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন রূপে ব্যবহার করা হয়, এখানে এই বিউটিটা কমন নাউন রূপে আসছে, যেহেতু কমন নাউন রূপে আসছে সুতরাং এর পূর্বে আমরা কি ব্যবহার করব? এই যে এ শব্দটা ব্যবহার করব। শি ওয়াজ এ বিউটি, সে ছিল একজন সুন্দরী। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখি মেনি। মেনি এবং সাচের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে এ বা এন বসে। যেমন মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিংয়ে অনেক মানে বালকেরা উপস্থিত ছিল। একটু লক্ষ্য করি, মেনির পরে আছে আমাদের এই যে বয়, বয়টা কি সিঙ্গুলার কমন নাউন। সুতরাং মেনি বা সাচের পরে যদি সিঙ্গুলার কমন নাউন থাকে তাহলে তার পূর্বে এ বসবে, যার কারণে আমরা বয়ের পূর্বে কি দিয়ে দিলাম? এ দিয়ে দিলাম। এক কথায় সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এই দুইটা শব্দ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল এ বা এন বসাতে হবে। হ্যাঁ, এরপরে আমরা দেখি মিস্টার, এমআর কি মিস্টার, মিসেস, মিসের পূর্বে এ বসে। এটা একটা চমৎকার রুলস ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করবেন। যেমন এ মিস্টার রহমান ইজ কল টু মি, কোনো একজন মিস্টার রহমান লাখের নামের লোককে আমার কাছে ডাকা হলো। এইটার অর্থটা কি দেখবেন আপনি? যদি এই অর্থ মানে বাক্যটা দেখেন আপনি বলবেন এটা একটা বাক্য হইলে এটা কী অর্থ দেব, এটা কি হবে? এ মিস্টার রহমান ইজ
কল টু মি, মিস্টার রহমান নামের কোনো একজন লোককে আমার কাছে ডাকা হলো। ভাব অর্থ হচ্ছে এইটা। এক কথায় এই কি বলে এমআরএস, মিস্টার, মিসেস, মিস, হ্যাঁ, এগুলার পূর্বে আমরা দেব। পরীক্ষা আসতে পারে মিস্টার রেহানা ইজ ইউর ক্লাস টিচার, তোমাদের ক্লাস টিচার। এখন একটা খালি জায়গা বামে দিতে পারে, আপনি কি বসাবেন? দিশেহারা হলে হবে না। আপনি আস্তে করে এই 3টা শব্দ দেখলে এর পূর্বে বসিয়ে দিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের গেল হচ্ছে এ এবং এন এর কাহিনী। আমাদের 2টা ভাগে বিভক্ত না আর্টিকেল, একটা হলো এ এন আর একটা হলো দা। এখন আমরা শুরু করব হচ্ছে দা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দা শুরু করার পূর্বে একটু বিরতি নেই। আমরা তো অনেকক্ষণ এই চিল্লাইলাম বা কথা বললাম, একটু লেইজার নেই। জাস্ট এই দায়ের ব্যবহার সহ আরও অনেকগুলো তথ্য আপনাদেরকে দিব, আপনি একটু ধৈর্য ধরেন, পাবেন। বিরতিটা নেব হচ্ছে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট, সেটা আপনাদের স্বার্থেই নেব, একটু খেয়াল করি আমরা। ধরুন আমাদের চ্যানেলে প্রিপোজিশনের উপরে ভিডিও আছে 120টি, এখন পর্যন্ত 119টি আপলোড করা আছে। এখন আপনার যদি আমাদের চ্যানেলের কোনো ভিডিও লাগে, আপনি কিভাবে সার্চ করবেন? একটা একটা করে সার্চ করতে তো অনেক সময় লাগে ডিয়ার ভিউয়ার্স, তাই না? এখন আমাদের চ্যানেলের নামটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ ফর এভরিওয়ান 6280। এই কথাটা দেওয়ার কারণ হলো ইংলিশ ফর এভরিওয়ান নামে অনেক চ্যানেল আছে। এই জন্য আমার বিশেষ করে আমি আমার মোবাইলের লাস্টের যে 4টা ডিজিট আমার চ্যানেলের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমাদের চ্যানেলের যদি কোনো ভিডিও আপনার দরকার হয়, জাস্ট যেমন ওভারের উপরে আপনার একটা ভিডিও দরকার, আপনি শুধু ওভার লিখে 6280 লিখে সার্চ করবেন ইউটিউবের সার্চ বারে, সাথে সাথে আমাদের ভিডিওটা চলে আসবে। আমি যদি একটু প্রয়োগ দেখাই, শুধু এইটা লিখে না, যে কোনো প্রিপোজিশন লাগবে আপনি লিখে, যেমন আপনার অ্যাববের উপর একটা ভিডিও লাগে, অ্যাবব একটি প্রিপোজিশন, অ্যাবব লিখবেন, 6280 লিখে ইউটিউবে সার্চ করবেন, আমাদের চ্যানেলে ভিডিওটা চলে আসবে। এবং গ্রামারের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আপনার গ্রামারের যে কোনো তথ্য লাগে, যেমন অ্যাডজেক্টিভের উপরে যদি ভিডিও লাগে, জাস্ট অ্যাডজেক্টিভ লেখেন, এরপর 6280 লিখেন, চলে আসবে। আমাদের চ্যানেলে রয়েছে প্যাটার্ন, 50টি প্যাটার্ন, যেটা একজন স্টুডেন্টের জন্য বা যিনি কথা বলতে চান বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার যদি সেই প্যাটার্নের ভিডিওগুলো লাগে, কিনা আপনার 20 নাম্বার প্যাটার্নের ভিডিও লাগবে, 20 লেখেন, এরপরে প্যাটার্ন লেখেন, PATTERN প্যাটার্ন, এরপরে 6280 দেন, আমাদের চ্যানেলের ভিডিওটা চলে আসবে। আমি যদি আপনাকে একটু প্রয়োগ দেখাই, আমাদের ক্লাসটা যেহেতু একটু বড়, আমরা একটু এটা কি বলে সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। যেমন ওভারের উপরে একটা ভিডিও আপনার দরকার, হ্যাঁ, আপনি জাস্ট ওভার লিখলেন, এরপর 6280 দিয়ে দিলেন আমাদের চ্যানেলের যে ডিজিটটা। এখন ক্লিক করেন, এই যে ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের ভিডিওটা কি আপনার সামনে চলে আসছে। আবার এই যেখানে আন্ডারের উপরে আমাদের চ্যানেলের ভিডিও। এখন আপনার কিনে অ্যাববের উপরে ভিডিওটা লাগবে, জাস্ট এখানে অ্যাবব লেখেন, এরপরে 6280 দিয়ে ক্লিক করেন। এই যে ডিয়ার ভিউয়ার্স, অ্যাববের উপরে আমাদের চ্যানেলের ভিডিওটা চলে আসছে। অর্থাৎ আপনি একটা একটা করে খুঁজবেন, এটা অনেক একটা কষ্টের ব্যাপার, এটা হলো সংক্ষেপ। এভাবে যে কোনো কিছু লাগবে, গ্রামারের, আপনি এইভাবে খোঁজ করতে পারেন। যেমন প্যাটার্নের উপরে আপনার 25 নাম্বার ভিডিও লাগবে, আপনি 25 লিখেন, এরপরে প্যাটার্ন লিখেন, আস্তে একটা ক্লিক করেন, দেখবেন আমাদের এই যে প্যাটার্নের উপরে যে ভিডিওগুলো চলে আসছে। আমাদের 50টা ভিডিও আছে। এভাবে আপনার যত নাম্বার ভিডিও লাগে, যার শুরুতে সেই সংখ্যাটা লিখে সার্চ করবেন, এভাবে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের চ্যানেলের তথ্য। আবার গ্রামারের কিছু লাগলে এখানে লিখবেন, 6280 দিবেন, চলে আসবে। আশা করি ডিয়ার ভিউয়ার বুঝতে পেরেছেন। এটা আমাদের চ্যানেলের স্বার্থে আপনাদেরকে দেখালাম। যাই হোক ডিয়ার ভিউয়ার, চলুন তাহলে এবার আমরা আমাদের নেক্সট অপশনটা একটু দেখে নিই। ওমিশন অফ আর্টিকেল, এন, এইটা কোথায় কোথায় বসে না। এরপরে আমরা দায়ের ভিতরে ঢুকবো। যেহেতু আপনাদেরকে আমরা অনেক তথ্য দিচ্ছি, সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কাজ হবে। ডিয়ার ভিউয়ার, সর্বোপরি আমি আবার একটু রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি হচ্ছে বিদ্যা বিতরণের চ্যানেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি বিদ্যা বিতরণে অংশগ্রহণ করবেন, যাতে করে আপনি আমাদের ভিডিওটা যদি নাও দেখে থাকেন, আপনার এই সাবস্ক্রাইব করার কারণে যেন চ্যানেলটা অনেক বড় হয়, মানুষ যেন এখান থেকে বিদ্যা গ্রহণ করতে পারে, সেই স্বার্থে আপনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নিই। ওমিশন অফ এন, এন কোথায় কোথায় বসে না, এরকম। যেমন খাবারের পূর্বে এন বসে না, তবে খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে এন বসে। অ্যাডজেক্টিভ কাকে বলে ডিয়ার ভিউয়ার্স জানি তো আমরা,
না জানলে আবার একটু বলি। অ্যাজেক্টিভ হলো যেমন একটা আম, হ্যাঁ, পাকা আম, তাহলে আম এইটার অ্যাজেক্টিভ কি? পাকা। আবার একটা মানুষ, ভালো মানুষ, তো মানুষ তো মানুষই একটা নাম, অ্যাজেক্টিভটা কি? ভালো। অর্থাৎ একটা নাউনের সাথে অতিরিক্ত যে একটা অপশন দেওয়া থাকে সেইটাকে আমরা কি বলি? অ্যাজেক্টিভ বলি, যেটাকে আমরা ভালো খারাপ এক কথা ওটার গুণ বুঝি। যেমন কালো মোবাইল, মোবাইল তো মোবাইল একটা নাম, কালোটা কি? এটার একটা গুণ, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আশা করি অ্যাজেক্টিভ বুঝতে পেরেছেন। তাহলে খাবারের নামের পূর্বে যদি অ্যাজেক্টিভ বসে তাহলে এন বসে। যেমন উই হ্যাভ এ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা সকাল 7টায় নাস্তা খাই। দেখেন এই যে ব্রেকফাস্ট, আমরা বলছি যে খাবারের আগে যদি অ্যাজেক্টিভ বসে তাইলে এন বসবে। ব্রেকফাস্ট একটা নাস্তা, এর আগে কি কোনো মানে অ্যাজেক্টিভ আছে? অর্থাৎ নাস্তাটা ভালো না খারাপ না কি কোনো গুণ আছে? নাস্তা তো নাস্তা, এখানে অতিরিক্ত নাস্তার কোনো তথ্য দেওয়া নাই, এই জন্য আমরা এ দিয়ে মানে কি দিয়ে দিলাম, সরি, এই জায়গার মধ্যে আমাদের এ হবে না। যদি অ্যাজেক্টিভ থাকে খাবারে তাহলেই কেবল হবে। তাহলে আমাদের কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা সকাল 7টায় কী করি? নাস্তা খাই। আর একটা উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার। উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইস্টারডে, আমরা গতকালকে একটি ভালো নাস্তা খেলাম। দেখেন এই নাস্তা এর গুণটা কি? ভালো। তাহলে যেহেতু খাবারের আগে অ্যাজেক্টিভ থাকলে আমরা এ অথবা এন দেব, তাহলে এখানে আমাদের এ এন কই? এখানে তো নাই, সুতরাং এই সেন্টেন্সটা ইনকারেক্ট। এই যে দেখেন এই সেন্টেন্সটা কি? ইনকারেক্ট। আমাদের কারেক্ট কি হবে? উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে মানে কি? আমরা গতকালকে একটি ভালো মানের নাস্তা খেলাম। তাহলে নাস্তা তো নাস্তাই, গুণটা হলো ভালো। তাইলে এরকম যদি খাবারের পূর্বে কোনো গুণ থাকে, অ্যাজেক্টিভ থাকে, তাহলে তার পূর্বে আমরা এ দেবো, অন্যথায় দেব না। যেটার উদাহরণ এই যে দেব না, তার একটা উদাহরণ হলো এটা। কারণ এখানে নাস্তার কোনো গুণ নাই, এখানে আমাদের এ আসাটাও কি? প্রশ্নই হয় না, প্রশ্নই আসে না। চলুন এরপরে আমরা দেখি প্লুরাল নাউনের পূর্বে এ এন বসে না। যেমন রোজেস আর বিউটিফুল, গোলাপগুলো হচ্ছে কি? সুন্দর। এখন যদি আপনি জানেন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে, এখন রোজ দিয়েই আপনি একটা এ দিয়ে দিলেন, হবে না। আপনার এটাও বুঝতে হবে প্লুরাল নাউনের পূর্বে কি বসে না? এ এন বসে না, আর বসার কথাও না। কারণ হলো এ মানি একটি, এন মানিও একটি। তাহলে প্লুরাল মানি যদি প্লুরাল নাউন যদি দেন একটি ফুলগুলো, এরকম কোনো অর্থ হয় না। অর্থাৎ প্লুরাল নাউনের পূর্বে বসে না। আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ ইত্যাদির পূর্বে এন বসে না। এটা স্বাভাবিকভাবেই বুঝি যে বসে না, কারণ হলো যে এগুলো তো আর মানে কাউন্টেবল নাউন না। যেমন মাই টিচার গ্যাভ মি গুড অ্যাডভাইস, আমার শিক্ষক আমাকে ভালো ভালো উপদেশ দিল। আশা করি এটা বুঝতে পেরেছেন যে এগুলা গণতে পারি না। উপদেশ কি গণা যায়? এরপরে ইনফরমেশন কি গণা যায়? সুতরাং এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? এগুলা বসে না। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখি ওয়াটার, মিল্ক, হ্যাঁ, এরপরে অয়েল, ইঙ্ক, এরপর কি আছে? হাইড্রোজেন, ট্রিম, পেপার ইত্যাদি ইত্যাদি আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে না। এই একই কথা, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। উই রাইট অন পেপার, আমরা কি করি? পেপারে লিখি। এখন যদি আপনি লেখেন উই রাইট অন এ পেপার, আমরা একটা পেপারে লিখি, তাহলে আপনি এখানে কি ব্যাখ্যাটা দিবেন? এ কেন দিলেন? বলতে পারবেন না। সুতরাং আপনার বুঝতে হবে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি বসে না? আর্টিকেল বসে না। তবে একটা শর্ত আছে, কখন বসে সেইটা আমরা সামনে দেখাবো। এই জায়গায় এতটুকুই জানেন যে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। তবে আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে, কখন বসে আর্টিকেল সেটা আমরা নিয়ে আসছি সামনে, দেখতে থাকুন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এন বসে না। যেমন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, দয়া হচ্ছে একটি মহৎ গুণ। এটা স্বাভাবিক কথা যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যদি বসে সেটা একটা কারণবশত বসবে, সামনে দেখতে থাকুন, হবে। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের চলে আসছে হচ্ছে আমাদের আর্টিকেলের সেকেন্ড পার্ট। দুইটা পার্ট না আর্টিকেলের, আমরা জানি যে এ এন হচ্ছে এক পার্ট, দা হলো মানে এক পার্ট। তো এ এন কোথায় ব্যবহার হবে, এরপরে হচ্ছে এ এন কোথায় ব্যবহার হবে না, আমরা আপনাকে সবগুলো দেখালাম। আর সবগুলো যদি দেখাতে নাও পারি, এ আর্টিকেলের উপরে এ এনের উপরে সর্বাধিক তথ্য আমরা আপনাকে দিয়েছি। এতটুকু আমরা আমাদের কনফিডেন্স আছে যে এতগুলো তথ্য আপনি অন্য কোনো ভিডিওতে বা চ্যানেলে বা বইতে একসাথে পাবেন কি না আমার সন্দেহ। যাক, পেতেও পারেন, পেলে ভালো, কিন্তু আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার। তাহলে এ এন কোথায় বসবে এবং কোথায় বসবে না সেই তথ্য দেওয়া শেষ। এবার এই যে দা শব্দটি
কোথায় বসবে এবং কোথায় বসবে না সেই তথ্যগুলো দিয়েই আমাদের ভিডিওটা শেষ হবে। যদিও ভিডিওটা শেষ হওয়ার আগে আমাদের আরেকটু তথ্য থাকবে, দেখতে থাকুন। কারণ উপরে তো আমরা একটু বাদ দিয়ে আসছি, কতগুলো মানে হাইড করে রেখেছি না, ওগুলো উন্মুক্ত করে দেব এটার পরেই। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বে দা বসে। দেখেন আমরা এতক্ষণ বলছিলাম কি ওই যে ফার্স্ট যে শর্ত ছিল সিঙ্গুলার, কিন্তু এই যে দা শব্দটা আছে, এই যে দা, এই শব্দটাকে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বেই বসে। হ্যাঁ, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউন উভয়ের পূর্বে বসে। কিন্তু এ আর এন এটা কিন্তু আর প্লুরালের পূর্বে বসে না, এটা শুধু সিঙ্গুলারের পূর্বে বসে। কিন্তু দাটা এসে কি করে, দোনো ক্ষেত্রেই বসে, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রেই বসে। যেমন দ্য রোজ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, গোলাপটি দেখতে সুন্দর। হ্যাঁ, দ্য গার্লস আর সিঙ্গিং সংস, মেয়েরা গান গাচ্ছে। তাহলে এখানে এই যে এইটা হলো প্লুরাল, প্লুরালের পূর্বেও দা আসছে, আবার রোজ হলো সিঙ্গুলার, সিঙ্গুলার পূর্বেও আসছে। এক কথায় নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বেই দা বসে। এবার চলুন আমরা পরের অংশটুকু দেখি। পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন দ্য রমনা পার্ক ইজ গেটিং পলিউটেড, আসলে রমনা পার্কটা চেনে না এমন কেউ আছে? সবাই চেনে। তাহলে এরকম পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের পূর্বে, যেটা খুব পরিচিত জনপ্রিয়, সেই সমস্ত স্থানের পূর্বে আমরা কি দেব? অবশ্যই দা দিয়ে দেব। পরে দেখি কোনো ফ্রেজ বা ক্লুজ দ্বারা যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তাহলে ওই নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য ম্যান হু কেম টু মিট হিয়ার ইজ মাই ফাদার, যেই লোকটি, দ্য ম্যান হু, যেই লোকটি কেম আসছিল, টু মিট সাক্ষাৎ করতে, হেয়ার এই জায়গায় ইজ মাই ফাদার, সে হলো আমার বাবা। তাহলে এই যে দ্য ম্যান হু এটা একটা ফ্রেজের মতো আচরণ করলো। যেমন দ্য ম্যান হু, এই জায়গায় ম্যানটা চেঞ্জ, মানে ম্যানটা বাদ দিয়ে দেন, দ্য গার্ল হু যেই মেয়ে, দ্য বয় হু যেই বালক। হ্যাঁ, অর্থাৎ একটা ফ্রেজের মতো আচরণ করছে। যদি এইরকমই হয়ে থাকে তাহলে এর পূর্বে আমরা কি দেব? দা দেব। এটা এই তথ্যটাই উপরে এভাবে দেওয়া, আশা করি বুঝতে পেরেছেন। দ্য ম্যান হু, যেই লোকটি কেম এসেছিল, টু মিট হিয়ার ইজ মাই ফাদার, সে ছিল আমার বাবা। আবার যদি যেই টিচার বলেন, দ্য টিচার হু, হ্যাঁ, এক কথায় এই ম্যানের জায়গায় আপনার মন মতো আপনি বসাইয়া কথাও বলতে পারবেন এই সেন্টেন্সটা দিয়ে। ডিয়ার ভিউয়ার্স, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। একটু লক্ষ্য করি আমরা, সিঙ্গুলার কমন নাউন কাকে বলে? বারবার একই কথা বলাটা একটা দুষ্কর বা বিরক্তিকর, এই জন্য আর বললাম না, যেহেতু উপরে কয়েকবার বলেছি। সুতরাং শুধু উদাহরণটা দেখি। এরূপ দাকে জেনারেলাইজিং দা বলে। যেমন দ্য ক্রো ইজ অ্যান আগলি বাট, কাউ মানে কাউয়া বা কাক। হ্যাঁ, কাক হচ্ছে একটি কুশ্রী প্রাণী, অর্থাৎ একদম মিচমিচে কালো। সুতরাং এই কাক মানে কি? পৃথিবীর সব কাক, অর্থাৎ কমন নাউন। তবে সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং উমেনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। এখন মানুষ হচ্ছে মরণশীল বলতে কি, পৃথিবীর যত মানুষ আছে সবই কি করবে? মরে যাবে। এখন এই জন্য এটা সব বুঝাইলো, এই জন্য কি আপনি দা দিয়ে দেবেন? না, ম্যান এবং ওমেন এই দুইটার ক্ষেত্রে একেবারেই ভিন্ন। ওমেন ইজ কোয়াল সাম, এইটার অর্থটা আমি বললাম না, এটার অর্থটা আপনারা একটু খুঁজে নিন, এটার অর্থটা কি হবে। বা যারা ভিডিওটা আন্তরিকতার সাথে দেখতেছেন আপনারা কমেন্টস করে জানাইয়েন আমাদের চ্যানেলে, ভালো হবে, বা একটু বিনোদন করেন। কিন্তু এটা কিন্তু এইটার যে অর্থ এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, আগেই বললাম, এটা জাস্ট এমনিতেই লিখলাম। অর্থাৎ ম্যান এবং ওমেনের পূর্বে আর্টিকেল বসে না, তার দুইটা উদাহরণ দিলাম। আনকাউন্টেবল নাউনকে যখন নির্দিষ্টভাবে বোঝানো হয় তখন তার পূর্বে দা ব্যবহৃত হয়। ওই যে একটা কথা বলছি না, প্রথম যে শর্তগুলা আপনাদের মনে আছে কিনা, আমি একটু ব্যাগে যাচ্ছি না, ভিডিওটার স্বার্থে আবার এলোমেলো হয়ে যেতে পারে। শর্তের মধ্যে কিন্তু আমরা বলছিলাম যে কাউন্টেবল নাউন হতে হবে, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছে কি আনকাউন্টেবল নাউনকে যখন নির্দিষ্টভাবে বোঝানো হয়। এখন এই যে নির্দিষ্ট কিভাবে বোঝায়, অনির্দিষ্ট কিভাবে বোঝায়, এটার ব্যাখ্যাটা কিন্তু অবশ্য উপরে বলেছি। এখন তারপরে এই জায়গার মধ্যে আরেকটু বলি, এটা ভালো হবে বললে। তার পূর্বে দা ব্যবহৃত হয় নির্দিষ্টভাবে বুঝালে। আনকাউন্টেবল যদি নির্দিষ্টভাবে বোঝানো হয়, সূত্রটা মনে রাখতে হবে। আনকাউন্টেবল যদি অ্যাভেলেবেল ব্যবহার হয় তাহলে হবে না, যদি নির্দিষ্টভাবে বোঝানো হয় তাহলেই কেবল দা ব্যবহৃত হবে। যেমন দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, হ্যাঁ,
এই পুকুরের পানি হলো পিওর মানে খাঁটি, ভালো, ফ্রেশ যেটাই বলি। তাহলে দেখেন এই পানিটা হচ্ছে আনকাউন্টেবল। এখন পানি তো কত কিছু আছে, এটা যে নির্দিষ্ট করে বুঝালো এর অর্থটা দিতেছি আপনাকে আমরা, মানে এটার মানে ব্যাখ্যাটা দিতেছি। এখন পানি তো কত কিছুর হয়, ডাবের পানি হয়, নলকূপের পানি হয়, সাগরের পানি হয়, নদীর পানি হয়, পুকুরের পানি হয়, গ্লাসের পানি হয়, বোতলের পানি হয়, টিউবওয়েলের পানি হয়। পানির কি কোনো অভাব আছে? নাই। তাহলে এটা নির্দিষ্ট করে কিভাবে বুঝালো যে পুকুরের পানি, এটা নদীর না, খালের না, টিউবওয়েলের না, ওই যে বোতলের পানি না, ট্যাঙ্কির পানি না, এটা কিসের পানি? পুকুরের পানি। তো সব পানি থেকে যেহেতু এটাকে আলাদা করে নিয়ে আসছে পুকুরের পানি, এইটাকেই বলে হচ্ছে নির্দিষ্টভাবে। অর্থাৎ এখন আমরা বুঝতে পারি যে এই পানিটা হলো পুকুরের পানি। আর যদি বলতো যে ওয়াটার ইজ পিওর, পানি হলো কি, মানে এটা কি বলে, পানি হলো খাঁটি, বাক্যটা না লিখলে আপনি বুঝবেন না। WAT আর ওয়াটার ইজ PURE, পিওর। এখন আপনি যদি এখানে দা দিয়ে দেন, TAC, দা ওয়াটার ইজ পিওর, এই সেন্টেন্সটা কি ডিয়ার ভিউয়ার্স ঠিক? কোনো দিন কি ঠিক হবে? কোনো দিন ঠিক হবে না। কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না। সুতরাং এই ওয়াটারটা তো এখানে আনকাউন্টেবল নাউনের মধ্যে আছে, সুতরাং এর পূর্বে দা আসার তো কোনো প্রশ্নই আসে না। দাটা কখন আসবে? যখন এটা সিলেক্ট করা হবে, যখন আমরা জানবো যে এই পানিটা কোথার পানি, নির্দিষ্টভাবে যখন বলা হবে কোনো আনকাউন্টেবল নাউন, তখন এই কেবল তার পূর্বে দা আসবে। যেমন স্বর্ণ তো সবই স্বর্ণ, যদি বলে বাংলাদেশের স্বর্ণ, দ্য গোল্ড অফ বাংলাদেশ, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা আর কোনো স্বর্ণ না, এটা বাংলাদেশের স্বর্ণ। অর্থাৎ এটা একটা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ নির্দিষ্ট স্থান বুঝলাম, এরকম আর কি। আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন। দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি হলো পিওর। এগুলা কিন্তু সব বুঝাবুঝির জন্যই বলি ডিয়ার ভিউয়ার্স। একটু বিরক্ত হলে হতে পারেন, কিন্তু যারা শেখার জন্য আসে ওনারা কখনো বিরক্ত হবে না। অদ্বিতীয় নামের বস্তুর নামের পূর্বে দা বসে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অদ্বিতীয় মানিটা কি, একটু কালার করি এটা। অদ্বিতীয় মানি হলো পৃথিবীতে বহুত কিছু একটা আছে, দ্বিতীয় আর নাই। যেমন সূর্য একটাই, দ্বিতীয় আর নাই। চাঁদ একটাই, দ্বিতীয় আর নাই। পৃথিবী একটাই, দ্বিতীয় আর নাই। উত্তর একটাই, দ্বিতীয় আর নাই। পশ্চিম একটাই, দ্বিতীয় আর নাই। এই জাতীয় যে অদ্বিতীয় শব্দ আছে যেটার সেকেন্ড আর কোনো হয় না, সেগুলার পূর্বে আমরা দা ইউজ করি। এখন দা বলবেন নাকি দি বলবেন, এটার ব্যাখ্যা তো আমরা উপরেই বলেছি, সুতরাং এখানে আর ব্যাখ্যা বলা প্রয়োজন মনে করি না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে, যেমন দ্য বাংলাদেশি আর ব্রেই, বাংলাদেশিরা হচ্ছে সাহসী। এখন দ্য বাংলাদেশি মানে কি বাংলাদেশ সাহসী? না, বাংলাদেশিরা সাহসী। এখানে ছোট বড় জুয়ান বুড়া বৃদ্ধ মহিলা যা আছে সব ইনক্লুডেড, অর্থাৎ একটা সম্প্রদায়, জাতি বা সম্প্রদায় যদি বোঝানো হয় তাহলে কি বলা হয়? তার পূর্বে দা ব্যবহার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, এরপরে যে কোনো রোডের পূর্বে দা বসে, যে কোনো রাস্তা হোক রোডের পূর্বে কি বসবে? দা বসবে। কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর নামের পূর্বে দা বসে না। ডিয়ার ভিউয়ার্স, এই যে একটু বাংলা বানানটা মিস্টেক আছে, এই জায়গায় দিয়ে দেই ভালো হবে। এই দা বসে না, যেমন দে আর গোয়িং টু দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, তারা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দিকে মানে যাইতেছে। কিন্তু হি হ্যাজ এ শপ অন মানিক মিয়া অ্যাভিনিউ, এই যে মানে এখানে কথাটা হলো স্ট্রিট মানেও রাস্তা বুঝায়, এভিনিউ দিয়েও বুঝায়, আবার রোড দিয়েও বুঝায়। কিন্তু যখন রোড হয় তখন তার পূর্বে এই দা বসে, কিন্তু এই বাকি দুইটা যদিও রাস্তাই বুঝায়, কিন্তু তারপরও কি বসে না? দা বসে না। যার একটা উদাহরণ হলো হি হ্যাজ এ শপ অন মানিক মিয়া অ্যাভিনিউ, তার একটি মানিক মিয়া অ্যাভিনিউতে কি আছে? মানে দোকান আছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে রাস্তার পূর্বে দা ব্যবহার হয়, কিন্তু যদি সেটা স্ট্রিট বা অ্যাভিনিউ হয় তার পূর্বে দা বসে না, কারণ স্ট্রিট এবং অ্যাভিনিউ তো রাস্তাই বোঝায়। এই জন্য আর কি এইভাবে সেন্টেন্সটা নিয়ে আসা। কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে সেক্ষেত্রে তার পূর্বে দা বসে। এটা একটা চমৎকার তথ্য, যদি আমরা সবাই জানি। উই স এ ওয়ান আইড ম্যান, আমরা একজন একচোখলা মানুষ দেখি। দেখেন দ্য ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস, মানুষটি খুব অসহায়। এই যে দেখেন একচোখলা মানুষ দেখি, এই বেডার তথ্য আমরা মানে এই ভদ্রলোকের তথ্য আমরা এই সেকেন্ড সেন্টেন্সেও দিতেছি, অর্থাৎ একবার তো লোকটা চলে আসছে। এখন দ্য ম্যান, ওই যে আগেই বলছিলাম না যে দাটা হচ্ছে মানে দ্যাটের
দি হচ্ছে দ্যাটের অরিজিন, তো দ্যাট ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস, ওই লোকটা হলো খুব মানে কি হেল্পলেস, অসহায়। এখন এই দা দেওয়া আর এখানে দ্যাট দেওয়া কিন্তু একই কথা, যার কারণেই কিন্তু আমরা বলেছিলাম যে দা শব্দটা হচ্ছে দ্যাটের অরিজিন। আশা করি বুঝতে পেরেছেন। দেখছেন উপরের তথ্যগুলো যে আমাদের কাজে লাগতেছে। তাহলে এখানে দা দেওয়া আর দ্যাট ম্যান ওয়াজ ভেরি হেল্পলেস একই অর্থ, কিন্তু গ্রামার রুলস অনুযায়ী কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে সেই ক্ষেত্রে দা ব্যবহার করা, যেহেতু ওয়ান আইড ম্যান একবার আমরা এখানে দিয়েছি, সুতরাং দ্য ম্যান মানে হচ্ছে এই ওয়ান আইড এই লোকটাকেই বুঝাচ্ছি আমরা। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমরা বলি না করিম ইজ এ গুড বয়, করিম হলো একজন ভালো ছেলে। এরপরে কি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। তাহলে এখন দ্বিতীয়বার তো আর আমরা কি বলি না, দ্বিতীয়বার আমরা করিম বলি না, দ্বিতীয়বার এটার একটা প্রোনাউন ব্যবহার করি, ওরকম আর কি। এরপরে দেখি যেসব নাউন দ্বারা পেশা বোঝায় তাদের নামের পূর্বে দা, এখানে একটু মিস্টেক আছে, এটা একটু ভালো করে দিই আমরা, দা বসে। যেমন ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, অ্যাট লাস্ট অবশেষে আমরা কি পাইলাম, একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স, লাইনে থাকি। হি জয়েন্ট দ্য আর্মি, শেষ পর্যন্ত সে কি করেছে, আর্মিতে জয়েন করলো। এখন আর্মি একটা নাউন, হ্যাঁ আর্মি একটা নাউন না, একটা নাউন। এখন যেসব নাউন দ্বারা পেশা বোঝে, এটা নাউন আছে, আবার এটার মধ্যে মানে এই আর্মিটাকে একটা পেশা হিসেবেও মানুষ নিয়ে নেয়। সুতরাং এই জাতীয় যে নাউনগুলো আসে যেটাকে মানুষ পেশা হিসেবে নিয়ে নিতে পারে, সেগুলোর পূর্বে কি বসে, দা বসে। তাহলে কি হলো, হি জয়েন্ট, সে জয়েন্ট করলো বা যোগদান করলো দ্য আর্মি, আর্মিতে। আশা করি বুঝতে পেরেছেন। সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ডিয়ার ভিউয়ার্স, প্রপার নাউন কাকে বলে আমরা জানি তো। প্রপার নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ্য, অর্থাৎ পৃথিবীতে যত নাম দেখেন আপনি সবগুলো প্রপার নাউন। এই যে চেয়ার, টেবিল, খাট, মানে কি বলে, এরপরে হচ্ছে ওয়াল, দেয়াল, জাহাজ, শিপ ইত্যাদি, এগুলা এক কথায় নাম। নাম যেগুলারে আমরা বুঝি সেগুলাকে সাধারণত প্রপার নাউনের ইতে কি বসে না, আর্টিকেল বসে না। এখন প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, এই জায়গার মধ্যে আমরা যেটা মানে উদ্দেশ্য করতেছি সেটা হচ্ছে একটা তথ্য ধরায় দেওয়া, বাকিগুলো আপনি খুঁজে নিন যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। বাকিগুলো আপনি বোঝার চেষ্টা করবেন বা বুঝে নেবেন। এবং লাখ লাখ প্রপার নাউন আমরা সব কি এখানে নিয়ে আসতে পারি ডিয়ার ভিউয়ার্স, পারি না। কিছুটা আমরা বললাম, যেমন কামাল, কোরআন ইত্যাদি বই পুস্তক কত কিছুই তো থাকে। কিন্তু ঋতু বুঝি তো, 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যেমন সামার, অটাম, লেট অটাম, উইন্টার, এই জাতীয় বুঝি না ঋতু, সেই ঋতু। এরপরে হলো নদী, নির্দিষ্ট জাতি, অর্থযুক্ত দেশ। নির্দিষ্ট জাতি তো বুঝি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ বুঝি না, বুঝি। অর্থযুক্ত দেশ, এইটার একটা ব্যাখ্যা যদি আমি আপনাকে দেই, যেমন ইউএসএ। ডিয়ার ভিউয়ার্স একটু এই যে অর্থযুক্ত দেশ, এইটার একটা ইউএসএ এই জায়গায় আমরা লিখি, উপরে লিখি বা এখানে লিখি অর্থযুক্ত দেশ লিখে, ইউ এরপরে হলো এস, ইউএসএ মানেটা কি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই জাতীয় যে মানে ফুল মিনিং বহন করে এমন যে মানে ভৌগোলিক স্থানের যে নামগুলো আছে তার পূর্বে আমরা দা ব্যবহার করি। যেমন পরীক্ষায় যদি দা ইউএসএ দেয়, বা সরি এখানে এগুলা হবে না, ডটগুলো আমরা উঠিয়ে দেই, ইউএসএ, হ্যাঁ তাহলে কি হবে, ডট দিয়েও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। ইউএসএ, তাইলে আমাদের ইউএসএ মানে কি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই জাতীয় সংক্ষিপ্ত শব্দের পূর্বে যেটা তথ্য বহন করে বা ভাঙলে আরও বড় হয়, সেগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করব, যেটা এখানে এভাবে বলা, নির্দিষ্ট জাতি, অর্থযুক্ত দেশ, অর্থাৎ এটার একটা অর্থ আছে। এরপরে পৃথিবী, প্রসিদ্ধ কোনো কিছু, কর্মবাচক সংখ্যা। ডিয়ার কর্মবাচক সংখ্যা কি আমরা বুঝি, অবশ্যই বুঝি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ এই জাতীয় সংখ্যাগুলো যে আছে এগুলাকে কর্মবাচক সংখ্যা বলে। অ্যাজেক্টিভ প্লুরাল, অ্যাজেক্টিভ প্লুরাল বুঝি আমরা। অ্যাজেক্টিভ প্লুরাল মানে হলো, যেমন পুর মানে গরিব, দ্য পুর আর হেল্পলেস, গরিবরা অসহায়। তাহলে পুর মানে একটা অ্যাজেক্টিভ, এর পূর্বে যদি আপনি আর্টিকেল ব্যবহার করেন দা, তাহলে মানে সব গরিবরা,
সব গরিবরা কি অসহায়। তো এরকম অ্যাজেক্টিভ যখন প্লুরাল দিবেন আপনি, তখন তার পূর্বে দা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দিলাম কি, দ্য পুর আর হেল্পলেস। হ্যাঁ, আবার সুপারলেটিভ ডিগ্রির আগে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দিস ক্লাস, সে হচ্ছে এই ক্লাসের সবচাইতে মানে কি বলে এটাকে ভালো স্টুডেন্ট। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্টস অফ দিস ক্লাস বা ইন দিস ক্লাস, এই ক্লাসের মধ্যে ভালো স্টুডেন্ট। তাহলে এই সুপারলেটিভ ডিগ্রির আগেও আমরা কি ব্যবহার করি, আমরা দা ব্যবহার করি। পদের নাম, পদের নামটা কি আমরা বুঝি ডিয়ার ভিউয়ার্স? পদের নামটা হলো ওই যে কি বলে প্রাইম মিনিস্টার, প্রিন্সিপাল, এই জাতীয় যে উপাধিগুলো আছে না, যে ওইটা একটা পদ। হ্যাঁ, এই পদের নামগুলোর পূর্বে আমরা দা ব্যবহার করি। তারিখের পূর্বে, তারিখের পূর্বে আমরা কি ব্যবহার করি, অন দ্য 10th মে, মে মাসের 10 তারিখে উই ওয়ান্ট টু, আমরা চাই সি ইট, এইটা দেখতে। এক কথায় তারিখের পূর্বে দা বসে। ধর্মগ্রন্থ, এটা তো সবাই বুঝি, যার যার ধর্মগ্রন্থ আছে সেগুলোর পূর্বে। সংবাদপত্র, যে দেশের যত হাজার হাজার সংবাদপত্র আছে সবগুলোর পূর্বে কি বসে, দা বসে। আমরা জাস্ট এখানে একটা দ্য কোরআন, ডেইলি স্টার, টাইটানিক, হিমালয়ের, সাহারা, আটলান্টিক কিছু কিছু উদাহরণ দিলাম। অর্থাৎ এগুলোর পূর্বে আমরা সবসময় কি ব্যবহার করব, দা ব্যবহার করব। দা পদ্মা, মেঘনা, যমুনা, কত কিছু আছে আরও সব। এরপরে আমরা দেখি কোনো বিশেষ এলাকার নামের পূর্বে দা বসে। এগুলার পূর্বে কিন্তু দা বসে, এইটা কিন্তু আবার ভুললে হবে না আপনাকে। এই যে সাধারণ নিয়ম অনুসারে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, এরপরে কিন্তু এগুলার পূর্বে বসে। এগুলার পূর্বে কি, কিন্তুর পরে এখানে বাংলায় লেখি নাই যে এগুলার পূর্বে বসে, এটা মুখে বললাম, বুঝে নেন যে এগুলার পূর্বে বসে। কোনো বিশেষ এলাকার নামের পূর্বে দা বসে। এই বক্সটা একটু খুলতে হবে আমাদের। এই ইউ শুড গো টু দ্য মিডল ইস্ট, তোমার মধ্যপ্রাচ্যে যাওয়া উচিত, কারণ ও দেশে গেলে আপনি একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন। তাহলে যখন কোনো বিশেষ এলাকা বোঝানো হবে তখন তার পূর্বে আমরা অবশ্যই কী দেব, দা দেব। যখন এখানে বিশেষ এলাকা হলো মিডল ইস্ট, এর পূর্বে দা দিয়ে দিলাম। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এরপরে বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম বহুবচন হলে তার পূর্বে দা বসে। বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক মানে কি, আপনার ওই শব্দটায় আপনার বংশের পরিচয় বহন করে। উদাহরণ দেই, বুঝে যাবেন। এই দেখেন, দ্য খানস উইল বি হ্যাপি টু ফাইন্ড ইউ। হ্যাঁ, খান সাবরা তোমাকে যদি দেখে তাহলে খুশি হবে। দ্য খানস উইল বি হ্যাপি, খান সাবরা খুশি হবে টু ফাইন্ড ইউ, তোমাকে দেখলে। আপনি যদি বংশটা যদি সর্দার বংশ হয়ে থাকেন, দ্য সর্দার্স উইল বি হ্যাপি টু ফাইন্ড ইউ। আপনি যদি মানে এক একজনের তো এক এক বংশ, আমি সব বলতেও পারি না, জাস্ট দিয়ে একটা বললাম, যেটা মানে হবে সেটা। অর্থাৎ বংশের সব যদি বুঝান তাহলে তার পূর্বে দা ব্যবহার করতে হবে। এখন যার যত বংশ আছে সব, ব্যানার্জি, ভট্টাচার্য বা আরও যা আছে সব একটু দিয়ে নিন আপনারা কষ্ট করে। জাস্ট বংশের উপাধির পূর্বে দা ব্যবহার করতে হয় যদি আমরা সেখানে পরিচয় বহুবচন যদি দেই। তবে শর্ত হলো বহুবচন হতে হবে, আবার ভুল করেন না। দুটি ব্যক্তি বা বস্তু বা স্থানের নামের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈদৃশ্য বুঝালে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে। উদাহরণ ছাড়া এটা বুঝবেন না, উদাহরণটা আগে দেই, এমনিতেই বুঝবেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কি শেক্সপিয়র, মানে উনি একজন ইংলিশ কবি না, সুতরাং ওনাকে তুলনা করা হচ্ছে কার সাথে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলনা করা হচ্ছে কার সাথে, তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সাথে। এখন একটু লক্ষ্য করি, আমরা জানি যে ওইটাকে কি বলে, প্রপার নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তো শেক্সপিয়ার একটা প্রপার নাউন, তাহলে বসলো কেন? বসার কারণ হলো দুটি ব্যক্তি বা বস্তু বা স্থানের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈদৃশ্য, অর্থাৎ তুলনা করা হলে, যার সাথে তুলনা করা হয়, তুলনা করা হলো কার সাথে, এই ব্যক্তির সাথে। রবীন্দ্রনাথকে তুলনা করা হলো কার সাথে, এই শেক্সপিয়ারের সাথে। সুতরাং যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দা বসে, অর্থাৎ শেক্সপিয়ারের সাথে দা বসলো। রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরকে ইন্ডিয়ার শেক্সপিয়ার বলা হয়। ভাবার্থটা হলো এরকম। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখি মর্নিং, নুন, আফটারনুন, নাইট, ইভিনিং ইত্যাদি নাউনের আগে ইন ব্যবহৃত হলে সাধারণত তাদের পূর্বে দা বসে।
কিন্তু ইনের স্থলে অ্যাড ব্যবহৃত হলে সেক্ষেত্রে দা বসে না। এটা ব্যাখ্যা করা লাগবে না, এটা পড়লেই বুঝতে পারবেন বা দেখলেই। হি কেম হিয়ার ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যায় এখানে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। হি কেম হিয়ার ইন দ্য ইভিনিং, এখানে ইন আসছে, বিনিময়ে আমরা কি দিয়ে দিলাম? দা দিয়ে দিলাম। যদি ইনের জায়গায় যদি অ্যাট আসতো তাহলে আমরা দা দিতাম না, আমাদের এই তথ্য অনুযায়ী। এরপরে মেজরিটি, মাইনরিটি, পিপল, পাবলিক, পুলিশ ইত্যাদি কালেকটিভ নাউনগুলো সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হয় এবং এদের পূর্বে দা বসে। দেখেন, মেজরিটি পারসন, মাইনরিটি, পিপল, পিপল কি একজন, মেজরিটি কি একজন না, পাবলিক কি একজনে হয়, পুলিশ কি একজন, এই শব্দগুলো কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক যেটাকে বলি। নাউন আগেই বলছি না আমরা ভিডিও শুরুতে, যে নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে কালেকটিভ নাউন, যেটা সমষ্টিবাচক। একটা উদাহরণ দিয়ে দেই, ভালো করে বুঝে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করি। দ্য মেজরিটি অফ দ্য পিপল উইল সাপোর্ট ইউ অ্যাবাউট, এখানে কি আছে? এখানে আছে হলো অ্যাবাউট দিস, এই ব্যাপারে তোমাকে মেজরিটি পারসন, মানে কি মেজরিটি পারসন, অধিকাংশ লোকজন তোমাকে সাপোর্ট করবে। তাহলে এই মেজরিটি, মাইনরিটি, পুলিশ ইত্যাদি, যেটা এক কথা কালেকটিভ নাউন। এত ব্যাখ্যা বাদ ডিয়ার ভিউয়ার্স। আবার একটু পরে আর একটা শব্দ পাবেন কালেকটিভ নাউন, তখন আবার এই কয়টার কথাই মনে থাকবে, সেটার কথা মনে থাকবে না। এই জন্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে সেটা তো জানেন, যে একটার মধ্যে অনেকগুলো লিখিত। কালেকটিভ নাউনের পূর্বে আমরা কি দেব? দা দিয়ে দেব। কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে দা বসে। আগেই তো বললাম, এটা নতুন করে বলার কিছু নাই। যে কোনো দ্য 21st of February, ফেব্রুয়ারি 21 তারিখ ইজ এ রেড লেটার ডে, একটা স্মরণীয় দেশ মানে দিন। এই যে মানে তারিখের আগে ঐতিহাসিক কোনো ঘটনার পূর্বে আমরা কি দিব? দা দিব। যার কারণেই কিন্তু আমাদের এখানে দা আসা। এটারও ব্যাখ্যা করার দরকার নাই, আমাদের ভিডিওটা অনেক বড় হইতেছে, সমস্যা নাই। যেহেতু কাজের কথা বলতেছি, আমাদের একটা ভিডিওই আপনার আর্টিকেল শেখার জন্য যথেষ্ট হবে। কখনো কখনো কমন নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে দা বসে। যেমন যেমন কি হবে? হি কট হিম বাই দ্য হ্যান্ড, সে তাকে হাত দিয়ে ধরলো। দেখেন, কখনো কখনো কমন নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে দা বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে দা বসে বলতে, এই যে দাটা দেখতেছি আমরা, এই জায়গায় হওয়ার কথা ছিল হিজ। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করবেন, এই জায়গায় হওয়ার কথা ছিল কি? হিজ। আপনারা জানেন যে পসেসিভ অ্যাডজেক্টিভ কয়টা, যেমন আই, মি, মাই, মাই, মাইনসেলফ, হি, হিজ, হিম, হিমসেলফ ইত্যাদি ইত্যাদি বলি না আমরা। তো ওই যে হি, এইটার পসেসিভ ফর্ম কোনটা? হিজ। পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো হিজ। তাহলে এই দার এই জায়গাটার মধ্যে আমাদের দরকার ছিল হিজ, কিন্তু এখানে এই দা আইসা সেই মানে হিজের কাজটা করে ফেলছে। যেমন হি কট হিম, সে তাকে ধরল, বাই হিজ হ্যান্ড, তার হাত দ্বারা। এই যে হিজ কথাটা, এইটা এই দার মধ্যে লুকায়িত আছে। এই কথাটাই এখানে বলা, যে কখনো কখনো কমন নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে দা ব্যবহার করা হয়। আশা করি এটাও বুঝতে পেরেছেন। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে দা বসে। যেমন দ্য সিম্পলিসিটি অফ দ্য বয় মেড মি হ্যাপি, মানে কি? বালকটির সরলতা আমাকে মানে আনন্দ দিল বা সুখী করলো, খুশি করলো। হ্যাঁ, আছে না অনেকে একেবারে সৎ, হ্যাঁ, কোনো মানে মনের মধ্যে কিছু নাই, ওই জাতীয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে কী বসে? দা বসে। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? হ্যাপি। হ্যাপির পূর্বে আমাদের কি বসলো? কমন নাউন। সুতরাং কমন নাউনের পূর্বে আমরা কি দিয়ে দিলাম? দা দিয়ে দিলাম। দ্য সিম্পলিসিটি অফ দ্য বয়, ছেলেটির বা বালকটির সরলতা, মেড মি হ্যাপি, আমাকে খুশি করলো। এটা ব্যাখ্যা দরকার হয় না, বুঝে নিয়েন। যত তত, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ডিয়ার ভিউয়ার্স, এটা কাজে লাগবে আপনার। যত তত বুঝালে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। যেমন দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ কি? দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত পড়বা তত পারবা, যত ভিডিওটা দেখবা তত জ্ঞানটা শিখবা। ভিডিও না দেখে ফাঁকি দিয়ে চলে যাবা, অনেক কিছু মিস করবা। সুতরাং দেখতে থাকো। তাহলে ডিয়ার ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, যত তত বুঝালে দ্য মোর ইউ রিড, যত পড়বা। প্রথম মোরের মানে হচ্ছে যত, দ্বিতীয় মোরের মানে হলো তত। যত পড়বা
তত শেখবা, যত ভাত খাবা তত মোটা হবা। দ্য মোর ইউ ইট রাইস দ্য মোর ইউ বি ফ্যাট। ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করে নিতে পারেন। এক কথায় যত তত বুঝালে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এরপরে দেখি, দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে যদি টু ওয়ার্ডটি ব্যবহৃত হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এটা একদম ইজি। জীবনে আমরা শুনছি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, বসে না। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, যেমন হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস। সেই ক্লাসের মধ্যে সব চাইতে বেস্ট মানে কি, গুড, বেটার, বেস্ট। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির পূর্বেই সাধারণত কি বসে, দা বসে, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে। কারণটা কি? কারণটা হলো টু। যদি এই টু শব্দটা থাকে, যেমন নাসিম ইজ দ্য বেটার অব দ্য টু বয়েজ। দুইজন বালকের মধ্যে নাসিম বেশি ভালো। তাহলে এই যে টু কথাটা যদি থাকে, হ্যাঁ, এই যে দেখেন কি বুঝে, দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে যদি টু থাকে, যদি টু কথাটা থাকে, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি দিব, আমরা দিয়ে দেব দা। এটার ব্যাখ্যাটা দিতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স? কোনো ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে কখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা আসে, না প্রথম আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি দা আসা সম্ভব, আপনি বলতে পারেন সম্ভব। তখন যদি বলে কেন সম্ভব, আপনি বলবেন যে ওই সেন্টেন্সটার মধ্যে যদি টু দিয়ে যদি তুলনা করা হয় তাহলে সেই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই অবশ্যই দা ব্যবহার করতে হবে। একটি সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে তাদের প্রত্যেকটির পূর্বে দা বসে, কিন্তু নাউনটি প্লুরাল হলে শুধু প্রথমটির পূর্বে দা বসে। যেমন দে গট দ্য ফার্স্ট অ্যান্ড দ্য থার্ড প্রাইজ ইন দ্য টুর্নামেন্ট। তারা টুর্নামেন্টে প্রথম এবং 3 নাম্বার পুরস্কারটি পেল, মানে প্রথম পুরস্কারটি এবং 3 নাম্বার পুরস্কারটি পেল। একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হলো সিঙ্গুলার নাউনের পূর্বে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ থাকলে। এখানে অ্যাডজেক্টিভ কয়টা? এই হলো একটা, এই হলো একটা। যেহেতু দুইটা, আমাদের দাও দিলাম কি, দুইটা। প্রত্যেকের পূর্বে দা বসে, প্রত্যেকের পূর্বেই দা দিয়ে দিলাম। কিন্তু নাউনটি প্লুরাল হলে শুধু প্রথমটির পূর্বে কি বসে, দা বসে। এখন নাউনটি প্লুরাল হলে বলতে এইটা যদি প্লুরাল হতো তাহলে আমাদের এক জায়গায় দিয়ে দিলেই কি হতো। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আরেকটু চেষ্টা করবেন, ভালোভাবে বুঝে যাবেন। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। যেমনটা খুলে দেই আমরা, এখানে উন্মুক্ত করে দেই। দ্য গ্রেট হিরো আলেকজান্ডার কনকিউয়ার্ড দ্য হোল ওয়ার্ল্ড। বিশ্ব জয়ী করল, মানে কি গ্রেট হিরো আলেকজান্ডার। গ্রেট হিরো দিয়ে আমরা কি বুঝি, মহামানব আলেকজান্ডার কি করলো, এই সারা বিশ্ব জয় করলো। তাহলে আমরা কি জানি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনের পূর্বে আছে কি, এই যে অ্যাডজেক্টিভ আছে। সুতরাং প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার পূর্বে দা ব্যবহার করতে হবে। এইটাই আমরা বুঝাচ্ছি। যেমন গ্রেট ওমর, হ্যাঁ, তাহলে দ্য গ্রেট ওমর ওয়াজ নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছেন। ওমর তো ওমরই, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন আমরা বলবো যে গ্রেট ওমর, যদি এরকম প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ ওমরের এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে গ্রেট, সুতরাং এর পূর্বে দ্য গ্রেট ওমর বলতে হবে। দ্য গ্রেট ওমর ওয়াজ নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে তথ্যটা দেব আমরা বাদ্যযন্ত্র সম্পর্কে, দেখেন কি সুন্দর অর্থ। হি প্লেজ দ্য গিটার, সে গিটার বাজায়। বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দা বসে, অন্যথায় দা বসে না। এখানে যখন দা আসলো তখন আপনার বুঝতে হবে এটা যন্ত্রটা বাজাচ্ছে, কিন্তু হি হ্যাজ এ গিটার, তার একটা গিটার আছে। এখন বাদ্যযন্ত্র দেখলেই যদি আপনি দা দিয়ে দেন তাহলে তো একেবারে মাঠে মারে। আপনার দেখতে হবে ওইটা বাজায় কিনা। যেমন এখানে তার একটা গিটার আছে, সেটা আছে বলেই বাজাচ্ছে না, আর অপরদিকে এইটা সে বাজাচ্ছে। যদি বাজায় তাহলে দা বসে। ওমিশন অব আর্টিকেল, দা মানে এখন দা কোথায় কোথায় ব্যবহার হয় না সেইটা আমরা দেখব। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমরা একটু এটা দেখাই। নজরুল ইজ ফেভারিট উইথ মি। নজরুল হচ্ছে কি প্রিয়,
এই জায়গার মধ্যে টু দিয়ে দেই, সবচেয়ে বেটার হবে টু মি। কবি নজরুল চিনি না আমরা, উনি হচ্ছে ফেভারিট, প্রিয় আমার কাছে। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, এই জায়গাটা একটু খুলে দেই। গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন এই যে গোল্ড, এইটার পূর্বে আপনি আর্টিকেল দিয়ে দিতে পারেন না। স্বর্ণ হচ্ছে একটি মূল্যবান ধাতু। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। এটা আসলে বলা লাগে না, যেহেতু ভিডিও বানাচ্ছে এই জন্য বলছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সবই জানি আমরা। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। দয়া হচ্ছে কি? একটি মহৎ গুণ। এটা তো আগেও বলেছিলাম। সমগ্র জাতি বোঝাতে প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কাউস আর ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু হচ্ছে একটি গৃহপালিত পশু। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি আমরা। লক্ষ্যটা তো এই যে সমগ্র জাতি বুঝাতে যদি আমরা প্লুরালেই দিয়ে থাকি, তাহলে আমরা সেখানে কি দেব না? আর্টিকেল দেব না। আবার দিতেও পারি, কারণ আমরা জানি যে দা এটা প্লুরালের পূর্বেও ব্যবহার হয়, আবার সিঙ্গুলারের পূর্বেও কি ব্যবহার হয়। এখন আমরা যদি এইটা এভাবে লিখি, আমি একটু লিখে যদি দেখাই, টিএইচি দা, যদি দা ব্যবহার করি, দা কাউস আর ডোমেস্টিক অ্যানিমাল। হ্যাঁ ঠিক আছে, এটা একেবারে ভুল হবে না। হ্যাঁ কি হবে? গরু হচ্ছে, গরু হলো মানে কি গৃহপালিত পশু, কিন্তু এখানে দ্য কাউজ যদি দিয়ে দেই তাহলে গরুরা, এরকম অর্থটা হয় না, এরকম হয় না। তাহলে দ্য কাউ ইজ ডোমেস্টিক, একটু লাইনে থাকি ডিয়ার ভিউয়ার্স, টাইপিং মিস্টেক। দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল মানে কি? গরু হলো গৃহপালিত পশু, মানে গরু বলতে সব গরু। আশা করি এটা বুঝতে পারেন। সমগ্র জাতি বুঝাতে প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু আমরা এর পূর্বে কি দেখেছিলাম? যে দাটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বেই বসতে পারে, যার কারণে ওইটা দিয়ে আবার কাইটে আবার এইটাও বসাই দিলাম, যাতে দোনোটা আপনার মাথায় থাকে। সাধারণত প্রশ্নবোধক বাক্যে কাইন্ড অফ, শর্ট অফ, ভ্যারাইটি অফ, টাইপ অফ, স্পেসিস অফ থাকলে এদের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন একটু লক্ষ্য করি আমরা, হোয়াট কাইন্ড অফ ওম্যান ইজ শি, সে কোন ধরনের মহিলা। হোয়াট কাইন্ড অফ ওম্যান, কোন ধরনের মহিলা, ইজ শি, সে। আশা করি বুঝতে পেরেছেন যে এই জাতীয় শব্দের পূর্বে আমরা কি দেব না? আর্টিকেল ব্যবহার করব না। বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে তার আগে আর্টিকেল বসে না। আমরা জানি যে বইয়ের নামের আগে অনেক সময় আমরা কি দেই? আর্টিকেল দেই, কিন্তু যখন নাকি বইয়ের নামের আগে মানুষের নাম থাকবে, লেখকের নাম থাকবে, ব্যক্তির নাম থাকবে, তখন আর সেখানে কি হবে না? আর্টিকেল হবে না। যেমন মিল্টন প্যারাডাইজ লস্ট হ্যাজ ক্রিয়েটেড ক্রোস্কিয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ডিয়ার ভিউয়ার্স বুঝতে পারছেন যে মিল্টন হচ্ছে একজন ব্যক্তি, একজন কবি। ওনার লেখা বইটা হচ্ছে প্যারাডাইজ লস্ট। এর পূর্বে মানে এই বইটার পূর্বে যেহেতু আমাদের এখানে কি আসছে? লেখকের নাম আসছে, সুতরাং এখানে আর আর্টিকেল হবে না। ক্রোস্কিয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কি করছে? সৃষ্টি করছে। এই শব্দটা একটু সার্চ দিয়ে নেবেন, আমাদের এই মুহূর্তে মনে পড়ছে না, যার কারণে পরিপূর্ণ অর্থটা বলতে পারলাম না। খেলা বা খাবার সংক্রান্ত নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। ডিয়ার ভিউয়ার্স একটা মজার কথা, আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে এটাকে কি বলে? খাবার পূর্বে আর্টিকেল বসে। কখন বসে? যদি মনে পড়তেছে কিনা আপনাদের আমি জানি না, যদি সেই খাবারটার পূর্বে যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল বসে, যদি অ্যাজেক্টিভ না থাকে তাহলে আর আর্টিকেল বসে না। সুতরাং এটা আপনার বোঝা উচিত যে এইটা কিন্তু একটা ভিন্ন। খেলা বা খাবার সংক্রান্ত নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ওইটা আর এইটা এক নয়। দে অলওয়েজ প্লে ফুটবল, তারা সর্বদা কি করে? ফুটবল খেলে। আশা করি বুঝতে পারেন। খেলা বা খাবার সংক্রান্ত নামের পূর্বে আর্টিকেল বসে না। এটা খাবার হবে কি না এটা একটু কাইটে দিয়ে, এটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব লাগছে। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, শুধু এতটুকু দিয়ে দেই, কারণ ভিডিওটা অনেক তো লং, আবার আমরা পিছে জাস্টিফাই করার জন্য যাইতে পারতেছি না। ডিয়ার ভিউয়ার্স
আমরা যে একটা অর্থ এটা খোঁজ করতেছিলাম, কুরাসখ্যাশন, এটার অর্থটা হলো ঝলকানি, আভা, একদম চমক, ওই রকম আর কি। মিল্টন প্যারাডাইস লস হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে চমক, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কুরাসখ্যাশন সৃষ্টি করেছে, অর্থাৎ চমক সৃষ্টি করেছে। মুখ্য উদ্দেশ্য স্কুল, কলেজ, মার্কেট, বেড, হসপিটাল, প্রিসন, মস্ক, সি, টেম্পল ইত্যাদি ইত্যাদি নামের স্থানে যাওয়া বুঝে এদের পূর্বে আর্টিকেল বসে না। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য রাখার উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, যদি মুখ্য উদ্দেশ্যে যান তাহলে এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ মুখ্য উদ্দেশ্য কাকে বলে? যেখানে যেই কাজটা করা হয় ওই কাজের জন্য যাওয়াকেই মুখ্য উদ্দেশ্য বলে। যদি মুখ্য উদ্দেশ্য যান তাহলে আর্টিকেল বসে না। এটা একটু খেয়াল করবেন, এটা চমৎকার অর্থ। স্কুলে যায় কি করতে? পড়ালেখা করতে। হি গোজ টু কলেজ, সে কলেজে যায়, মানে কি সে ওই জায়গায় পড়ালেখা করতে যায়, এখানে তার অন্য কোনো উদ্দেশ্য নাই। এ মুখ্য উদ্দেশ্য পড়ালেখা করা, আর যাইতেছে পড়ালেখা করতে। সুতরাং হি গোজ টু কলেজ, সে কলেজে যাইতেছে। কিন্তু উদ্দেশ্যটা মুখ্য না, তাহলে আর কি বসবে না? তাহলে আর্টিকেল বসবে। কিন্তু স্থানগুলোতে অন্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে, অর্থাৎ মুখ্য উদ্দেশ্য ছাড়া যাওয়া বুঝালে তখন কি বসবে? আর্টিকেল বলবে। আই ওয়েন্ট টু দ্য কলেজ টু সি দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালের সাথে দেখা করতে কলেজে গেলাম। তাহলে কলেজে মুখ্য উদ্দেশ্য হলো পড়তে যাবে, যেহেতু তার মুখ্য উদ্দেশ্য না, ভিন্ন ধরনের উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? দেখা করতে। সুতরাং এখানে কলেজের পূর্বে দা বসবে। আমি যদি আরেকটু বলি, হসপিটালে মানুষ কেন যায়? চিকিৎসা করতে। এখন আপনি যদি বলেন যে আমি হসপিটালে যাই রুগী দেখতে, মানে আমার আঙ্কেলকে দেখতে, আই এম গোয়িং টু দ্য হসপিটাল টু সি মাই আঙ্কেল, তাইলে হসপিটালের আগে কি বসার কথা না? আর্টিকেল বসার কথা না। কিন্তু আপনি যদি ওখানে মানে মুখ্য উদ্দেশ্য ছাড়া যান, অর্থাৎ চিকিৎসা করা ছাড়া যান, চিকিৎসা করতে যাইবেন না, এইটা আপনার উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য, কোনো রুগীকে দেখতে বা কোনো রুগীকে নিয়ে আসতে, তাহলে আপনি আর্টিকেল ব্যবহার করতে হবে। আশা করি মুখ্য উদ্দেশ্য কি সেটা বুঝতে পারছেন, যে এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে না। ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। কমপ্লিমেন্ট তো আমরা বুঝি, পরিপূরক। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তাকে আমরা চেয়ারম্যান বানালাম। আমরা জানি যে চেয়ারম্যানের পূর্বে আর্টিকেল অনেক সময় বসে, কিন্তু সেটা নির্দিষ্ট করে বুঝালে। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে মানে কি ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্টের পূর্বে আর্টিকেল বসবে না। এই জায়গায় ট্রানজিটিভ ভার্বটা হলো কি? ইলেক্টেড, মানে নির্বাচিত করা। আর পরিপূরকটা হলো কি? মানে হিম তো পরিপূরক আছে, আবার চেয়ারম্যানও আছে, সুতরাং এই চেয়ারম্যানের পূর্বে বসবে না। কিন্তু এই চেয়ারম্যানটা যদি নির্দিষ্ট করে বুঝান, উই ইলেক্টেড হিম দ্য চেয়ারম্যান অফ আওয়ার ইউনিয়ন, আমরা তাকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানালাম, নির্দিষ্ট করে যদি বুঝিয়ে থাকেন তাহলেই কেবল কি বসবে? দা বসবে, অন্যথায় বসবে না। যেমন দে মেড হিম ক্যাপ্টেইন, তারা তাকে কি করলো? ক্যাপ্টেন বানালো। এখন যদি বলেন আমাদের ক্লাসের ক্যাপ্টেন, তাহলে কি হবে? দ্য মেড হিম দ্য ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস, তাকে আমাদের ক্লাসের ক্যাপ্টেন বানানো হলো। আশা করি বুঝতে পেরেছেন যে ট্রানজিটিভ ভার্ব। আর একটা কথা, ড্রাইভার বিউজ, এই ট্রানজিটিভ ভার্ব কাকে বলে বুঝেন? ট্রানজিটিভ ভার্বটা হলো যেই ভার্বটা অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হতে পারে না, অর্থাৎ একটা অবজেক্ট দখল করে, ওটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এই ভার্বের উপরে আমাদের চমৎকার একটা ভিডিও আছে, আমাদের গ্রামারের 100 ভিডিও আছে, 111টা ভিডিও আছে গ্রামারের উপরে। সেখানে একটা যত ধরনের ভার্ব আছে সেই ভার্বের উপরে আমাদের একটা ভিডিও আছে, 1 ঘন্টা 9 মিনিটের, সম্ভবত, আমার মনে নাই। ওটা একটু দেখে নিন, বড় উপকার হবে আপনার যদি কিছু শিখতে মন চায়। ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখি প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত নিম্নলিখিত ফ্রেজগুলোর পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ অ্যাড ডাউন, অ্যাড ডে, এটা পইরা শুনাইলাম না, আপনি একটু পড়ে নিন। এই শব্দগুলোর পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। এই যে কি দেওয়া, প্রিপোজিশন ও তার অবজেক্ট, মানে কি প্রিপোজিশন আছে, লগে অবজেক্টও আছে। এই শব্দগুলো একটু দেখে নিন, এই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিন। এরপরে মাস, মানুষ, ভাষা, দিন, রোগ, একটিমাত্র দ্বীপ। একটিমাত্র দ্বীপ বুঝি না আমরা। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্রদ, মা, বাবা, স্কুল, কলেজ, খেলা, দেশের নাম, আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ আছে না শরীরের, পোশাক ইত্যাদি, এগুলার পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। কিপ ইউর হ্যান্ড অন দ্য টেবিল,
কিপ ইউর হ্যান্ড, তোমার হাতটি রাখো অন দ্য টেবিল। এখন এই হ্যান্ডের আগে কি দেই নেই, আর্টিকেল দেই নেই। ব্রিং ইউর শার্ট, এই যে পোশাকের পূর্বে কি দেই নেই, আর্টিকেল দেই না। এখন আপনি যদি বলেন যে ব্রিং দ্য শার্ট, ব্রিং ইউর শার্ট, হ্যাঁ, এরকম এগুলার পূর্বে কখনো আর্টিকেল আসে না। মা বাবা ভাই বোন স্কুল কলেজ, আবার স্কুল কলেজে আর্টিকেল আসে না কথা ঠিক আছে, কিন্তু এর পূর্বে তো আমরা আর্টিকেল আসে তাও দেখালাম, ওটা হলো বিশেষ বিবেচনায় বা বিশেষ সূত্র মেনটেন করে আসে। এগুলোর মধ্যে মানে রদবদল হতে পারে, কিন্তু সেটা বিশেষ সূত্র মেনটেন করেই হবে। যেমন আমরা প্রথম বলেছিলাম একেবারে ভিডিওর শুরুতে, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল আসে, পরে কিন্তু আমরা দেখাতে দেখাতে আনকাউন্টেবল নাউনের পূর্বেও আপনাকে আর্টিকেল বসানো দেখিয়েছি, কিন্তু সেটা বিশেষ শর্ত সাপেক্ষে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাকে বলেছিলাম যে আমাদের একটা বক্স আছে, সেটা উন্মোচিত করব, সেই বক্সটা এখনই খুলে দিচ্ছি আমরা। এটা একটা চমৎকার তথ্য আছে, এই চলুন এটা একটু খুলে দিই এবং এখানকার তথ্যগুলো আমরা ব্যাখ্যা করি। ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করি, আমরা বলছিলাম যে এরগুলায় 8টা অর্থ দেয়, একটা একটা করে দেখি। এ প্রথম অর্থ দেয় একের, অর্থাৎ যেখানে এক দরকার হবে সেখানে আপনি এ ব্যবহার করতে পারেন। যেমন এ কাপ অফ টি, এক কাপ চা, প্লিজ জাস্ট এ কাপ অফ টি, শুধুমাত্র এক কাপ চা খাইয়ে যান, এরকম আমরা ভাবার্থ বলি না, প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খান। হ্যাঁ, তাইলে এ প্রথম যে অর্থটা দেয় সেটা হচ্ছে একের অর্থ দেয়, স্বরে এ কয় এক। আমি যদি এই জায়গায় একটু লেখা দেখাই আপনাকে, একটু ভালো হতে পারে, খেয়াল করি ডিয়ার ভিউয়ার্স। এক প্রথম আমাদের এ অর্থ দেয় একের, পরে দেয় একজনের। আমরা যদি এই জায়গায় একটু দেই আপনাকে বুঝাইয়া, তাহলে এ অর্থ দেয় কিসের, একজনের, জন ও জন, একজন। যেমন এ টিচার, একজন শিক্ষক, একজন শিক্ষক জাতির হাতিয়ার আমরা বলি না অনেক সময়, তাইলে এ 2 নম্বরে যে অর্থটা দেয় সেটা হচ্ছে একজনের। যেমন হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। আবার এ কাপ অফ টি, এক কাপ চা, প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, প্লিজ এক কাপ চা খান। এরপরে ফোন, এ পরে যে অর্থটা দেয় সেটা হচ্ছে একটি, একের অর্থ দিল, একজন দিল, এইটা একটি দিল। এইটা একটু লেখি, যদি একটু একটি লেখায় বেশি স্পিরিট না, আমি তারপরও লিখি। এগুলো লিখতে ডিয়ার ভিউয়ার্স এই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে, সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, বিদ্যা বিতরণে অংশগ্রহণ করবেন। একটি মানে কি, এ ফোন একটি, তাহলে এর আর একটা অর্থ দেয় একটি। এরপরে দেখি এ লট অফ ফোনস, মানে কি অনেকগুলো ফোন। এখানে এটা এসে কি বলল, অনির্দিষ্টভাবে একটা অর্থ দিল, একটি, অনেকগুলো ফোন, মানে এখানে কিভাবে বুঝাই, এ লট অফ ফোনস, অনেকগুলো ফোন। এখানে এটার অর্থ হইল এভাবে যে অনেকগুলোর মধ্যে থেকে একটি বুঝাইতেছে, এরকম একটা ভাব। এ লট অফ ফোনস, অনেকগুলো ফোন। এখন অনেকগুলো ফোন বলতে কয়টা সেটা তো আপনি জানেন না, অনির্দিষ্টভাবে কোনো কিছু অনেকগুলো বুঝাতে গিয়ে আমরা এইভাবে নিয়ে আসছি, এ লট অফ ফোনস। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে যেটা দেখাবো 5 নাম্বারটা, সেটা হচ্ছে প্রতি। এই যে 4 নাম্বারে যেটা আছে ডিয়ার ভিউয়ার্স, এটা হুবহু আমরা আপনাকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে, এটা আপনি একটু বুঝে নিয়েন, তারপর আমরা আপনাকে দেখাইতেছি যে এ যেই অর্থটা দেয় সেটা হচ্ছে মানে কি বলে এটাকে, প্রতি অর্থ দেয়, প্রতি। যেমন পটেটো সেলস 30 টাকা এ কেজি, মানে আলু প্রতি কেজি কত ব্যবহার করা হয়, মানে প্রতি কেজি 30 টাকা মানে 30 টাকায় ব্যবহার করা হয়। আশা করি মানে এটা লেখা লাগবে না। 5 নাম্বারে এ প্রতি অর্থ দেয়। এ মিস্টার আমির হামজা ইজ কল্ড, 6 নাম্বারে এ যেই অর্থটা দেয় সেটা হচ্ছে কোনো একজন। কোনো একজন বুঝাতে আমরা কি বলতে পারি, এ ব্যবহার করতে পারি। তাহলে এইটার অর্থটা একটু আপনি আমাকে যদি বলে শুনান, তাহলে আমি একটু খুবই ডিয়ার ভিউয়ার্স খুশি হব, কারণ আমরা এই অর্থটা বলছিলাম আপনাকে ভিডিওর মধ্যে। এ আমির হামজা ইজ কল্ড, এটার অর্থটা কি হবে, এটা না বলতে পারলে আমরা একটু মর্মাহত হব। ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, এ আমির হামজা ইজ কল্ড, কোনো একজন আমির হামজাকে ডাকা হলো। তাহলে এই 6 নাম্বারে কোনো একজন অর্থে ব্যবহার করা হলো। এ আমিনা,
একটু লক্ষ্য করি, কোনো কোনো একজন ব্যবহার করতে আরেকটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই জায়গাটার মধ্যে কোনো না দিয়ে এই জায়গায় নামে দেই, আবির হামজা নামে ইজ কল্ড, একজনকে ডাকা হলো, তাইলে এই জায়গায় এ মানি নামে, আমির হামজা আমির হামজা ইজ কল্ড, আবির হামজা নামে একজনকে ডাকা হলো। আর এই জায়গার মধ্যে এ আমিনা মানে কি, এ আমিনা মানে কোনো একজন আমিনা, এ আমিনা মানে কোনো একজন আমিনা। এই এই 6 নম্বরে মানে হলো নামে, একটু লিখেই দিই যদিও সময় লাগে। নামে এই জায়গায় অর্থটা কি, নামে, আমির হামজা নামে একজনকে ডাকা হলো। আর এইটা হলো প্রতি, প্রতি এই জায়গায় হলো প্রতি। আর এইটা হলো কি, কোনো একজন, কোনো একজন, এ আমি না, কোনো একজন আমি না, কোনো কোনো একজন, কোনো একজন, এই জায়গার মধ্যে আবার হলো কোনো একজন। আশা করি বুঝতে পারছেন। আর এই 8 নম্বরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মতো অর্থ দেয়, মতো। তাহলে হি ইজ এ ইউ, দেখেন ডিয়ার ভিউয়ার্স, এই অর্থ মানে এই সেন্টেন্স যেমন দেখছেন কিনা আল্লাহই জানে, এটার অর্থ কি, হি ইজ এ ইউ, সে হলো তোমার মতো। তাহলে এ আইসা এই জায়গার মধ্যে মতো অর্থ দিল। তাহলে আমাদের বাকি আছে কোনটা, এই মানে 4 নাম্বারটা। 4 নাম্বারটা অনির্দিষ্টভাবে একটি অর্থ দেয়, একটি মানে এখানে একটিটা মানে এটা কি বলে, গোপন থাকবে। আর মানে গোপন থাকবে বলতে এটা প্রকাশ পাবে না। এ লট অফ ফোনস, আমি মানে আপনি যদি বলেন আমি অনেকগুলো ফোন কিনছি তাহলে কি হবে, আই হ্যাভ বট এ লট অফ ফোনস, আমি অনেকগুলো ফোন কিনছি। এই জায়গার মধ্যে এইটার অর্থটা লুকায়িত আছে, আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি ওয়ার্ডগুলোর দিকে তাকান, আমরা যে ওয়ার্ডগুলো দেখিয়েছি আপনাকে, সেই ওয়ার্ড হিসেবেও ধরতে পারেন যে এই জাতীয় ওয়ার্ডের পূর্বে এ ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের এর যে 8টি অর্থ দেয় সেই 8টি অর্থ। এটা চমৎকার, যেখানে আপনার এই অর্থগুলো লাগবে সেখানে আপনি এ ব্যবহার করতে পারেন। আমাদের আর একটা বক্স ছিল ডিয়ার ভিউয়ার্স, এইটা, এই বক্সটাও আমরা খুলে দিই। যারা কষ্ট করে এখনও আমার সাথে আছেন থেকে কিছুটা লাভ অবশ্য হয়েছে, লস নাই। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে এই যে আর্টিকেলটা আপনাকে দেখালাম, এইটার কোনো এক সময় এইটাকে বলা হতো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পরে এই যে মডার্ন যুগের যে গ্রামার আছে সেখানে বলা হয় ডিটারমিনার্স। তাহলে আর্টিকেলের আর একটা নাম কি, ডিটারমিনার। বড় বড় বইগুলো যদি আপনি পড়েন সেখানে আপনি দেখতে পারবেন যে ডিটারমিনার কয়টি, অনেকগুলো পাবেন। সেখানে আর্টিকেলকেও ডিটারমিনার হিসেবে আপনি দেখবেন। আপনাকে যদি বলা হয় হোয়াটস দ্য অল্টারনেটিভ নেম অফ আর্টিকেল, আর্টিকেলের অল্টারনেটিভ নাম কি, আপনি যদি বলতেই না পারেন তাহলে কিন্তু একেবারে মাঠে মার। যদিও পুরো ভিডিওটা যারা দেখতেছেন তারাই কেবল এটা বুঝতে পারবেন যে এটা কত বড় তথ্য। ডিটারমিনের বিকল্প নাম কি, সরি আর্টিকেলের বিকল্প নাম হলো ডিটারমিনার, অর্থাৎ ডিটারমিনারও বলা হয়। ডিটারমিনার বলার আগে মানে এর পূর্বের জেনারেশনে বলতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এরপরে বর্তমান গ্রামারে বলে ডিটারমিনার। এখন যেটা দেখাবো দ্য সিঙ্গুলার প্লাস প্লুরাল। দ্য সিঙ্গুলার প্লাস প্লুরাল মানে দাটা সিঙ্গুলারের পূর্বেও ব্যবহার করা হয়, প্লুরালের পূর্বেও ব্যবহার করা হয়, যেটা আপনাকে আমরা দেখিয়েছি। যেমন দ্য গার্ল ইজ ড্যান্সিং মানে কি, মেয়েটি নাচতেছে। আবার যদি বলেন দ্য গার্লস আর ড্যান্সিং, মেয়েগুলো নাচতেছে, যেমনি ব্যবহার করবেন সেমনিই ব্যবহার হবে। অর্থাৎ দা শব্দটা উভয় জায়গায় ব্যবহার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, এর পরে আমরা যেই তথ্যটা আপনাকে দেব, এই তথ্য দেওয়ার পরেই শেষ। অনেকে কমেন্টস করেছেন ভাই দার উপরে একটা ভিডিও দেন। তো আমি তো একজন স্টুডেন্ট মানুষ, তেমন আমরা একটু সময় পাই না, অনেক কষ্ট করেই আমাদের ভিডিও তৈরি করতে হয়। সেই হিসেবে এইটা নিয়ে আসছি। এখন আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হলো অফ, এই যে একটু লক্ষ্য করি আমরা, দ্য নাউন অফ নাউন। অর্থাৎ এইটা পাইলেই আমি মনে করি যে আপনার দার যে তথ্যগুলো আমরা দিয়েছি, এই তথ্যটা পাওয়ার পরে আপনার আর কোনো সংকোচবোধ থাকবে না। সেটা হচ্ছে আপনি যদি নাউন ব্যবহার করেন আবার নাউন ব্যবহার করেন, তাইলে দুইটা নাউনের মাঝখানে অফ ব্যবহার করা হয়। একটু মার্ক করে দেই, নাউন প্লাস নাউন, হ্যাঁ, তাইলে নাউন অফ নাউন যদি এইরকম হয় তাহলে দা ব্যবহার করা হয়। দেখেন
আমরা যদি একটা উদাহরণ দেই, রাইস, এটা সমান সমান দিয়ে উদাহরণটা দিই একটু ভালো হবে। আর রাইস, রাইস অফ, কোন দেশের রাইস বলবো? ইন্ডিয়া বলি, ইন্ডিয়া। ইন্ডিয়ার অনেক মানুষ আমাদের চ্যানেলে লাইক করেন, সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে। শুধু ইন্ডিয়া না, সৌদি আরবিয়া থেকেও কমেন্টস করেন, যে যেইখান থেকে দেখেন এবং কমেন্টস করেন সবাইকে ধন্যবাদ জানাই। সবার উদাহরণ তো দেওয়া ঠিক না, যারা সবচেয়ে বেশি কমেন্টস করেছে তারা হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ থেকেও কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। যাই হোক, রাইস অফ ইন্ডিয়া মানে কি দেখেন, এই ইন্ডিয়া একটা নাউন, আবার রাইস একটা নাউন। এখন এই যে দুইটা নাউন আছে, দুইটা নাউন কিন্তু আমাদের জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে না? রাইস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাইস। তো যদি এইভাবে জোড়া দিতে চাই, দুইটা নাউন যদি ব্যবহার করি, এই যে একটা নাউন, এই যে একটা নাউন, অর্থাৎ এই ইন্ডিয়া একটা নাউন, রাইস একটা নাউন, এরকম দুইটা নাউন যদি আসে, মাঝখানে অফ আর এর পূর্বে দিতে হবে দা। আশা করি একদম ক্লিয়ার, বুঝতে পেরেছেন। দ্য রাইস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাইস ইজ গুড, ইন্ডিয়ার রাইস ভালো, একটু ভালো দিয়ে দিই, গুড। জি, সবাই দাওয়াত দিয়েন, ইন্ডিয়ার ভাত খেতে যেতে হবে, রাইস খেতে, ভালো না খারাপ দেখতে হবে। দ্য রাইস অফ ইন্ডিয়া ইজ গুড, ইন্ডিয়ার রাইস হলো ভালো। এখন আরেকটু মজার বিষয় ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করি, চাল তো বাংলাদেশের আছে, আমেরিকা আছে, কানাডা আছে, সৌদি আরবিয়া আছে, নেপাল আছে, ভুটান আছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোনো রাষ্ট্রে চাউলের বাদ নাই। তাইলে এই কথাটা বলার দ্বারা কি হয়ে গেল বলেন দি? চাউলটাকে আলাদা করে দেওয়া হলো, পৃথিবীর সব চাউলকে ভিন্ন করে দেওয়া হলো। এখানে শুধু চাউল হচ্ছে ইন্ডিয়ার চাউল ভালো। তো কোনো কিছুকে যদি আপনি কোনো কিছু থেকে আলাদা করতে চান, তাহলে আমরা এই দাটা ব্যবহার করি। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম না, যে এই পুকুরের পানি, পানি তো বহুতেই আছে, টিউবওয়েলে, খালে, নদীতে, নালায় অভাব নাই। তারপর কি বলেছিলাম? যে দ্য ওয়াটার অফ দিস পন্ড, এই পুকুরের পানি ইজ পিওর। তাহলে এই দাটা কোনো কিছু আলাদা করার জন্যও কি আমরা ব্যবহার করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো বুঝার বাকি নেই। দ্য রাইস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার চাল ভালো। বইয়ের পৃষ্ঠা সাদা, কি দিবেন? বইয়ের পৃষ্ঠা সাদা বলতে পারেন। আবার চেয়ারের পা ভাঙ্গা, দ্য লেগ অফ চেয়ার ইজ ব্রোকেন। হ্যাঁ, এক কথা আপনার মনের মতো আপনি বানাইয়ে নিতে পারেন। অর্থাৎ নাউন প্লাস নাউন, মাঝখানে অফ, সর্বপ্রথম দিতে হবে কি? দা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো কিছু বোঝার বাকি নাই। আমাদের ভিডিওটা একটু বড়ই হয়েছে, আর বড় কেন হলো সেটা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন। এতগুলো তথ্য অন্য কোনো ভিডিওতে আছে কি না স্রষ্টা ভালো জানে। সর্বোপরি বলবো যে যারা এই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটার সাথে এখন পর্যন্ত আছেন বা কমপ্লিটলি দেখেছেন, বা যারা কমপ্লিটলি দেখেন নাই তাদের দেখার জন্য অনুরোধ করা হলো। আর যারা দেখেছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। সর্বোপরি আমাদের চ্যানেলের স্বার্থে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিদ্যা বিতরণে অংশগ্রহণ করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে ভিডিও নাও দেখে থাকেন, তাহলে যাতে করে এই চ্যানেলের মাধ্যমে অন্যেরা আপনার উসিলায় অংশগ্রহণ করার কারণে চ্যানেলটি বড় হবে, ভিডিও দেখতে পারবে, যার প্রতিদান আপনি স্রষ্টার কাছ থেকে পাবেন। সুতরাং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। লাস্টে আবারও সবার প্রতি আন্তরিকতার সাথে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।